বাবা গো মা গো, আমার মাথাটা ফেটে গেল। এই চুপ করুন। এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আপনি যখন উপর থেকে নামছিলেন তখন দেখতে পাননি আমি নিচ থেকে উপরে উঠছি? আপনার চোখগুলো কোথায় ছিল? আমার চোখ কপালে ছিল, আপনার চোখ কোথায় ছিল? আপনি দেখতে পাননি যে আমি নামছি? তাহলে আপনি কেন ইচ্ছে করে আমার সঙ্গে ধাক্কা খেয়েছেন আর আমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন? জানেন আমার মাথায় কতটা ব্যথা করছে? এত কিছু জানার তো আমার কোনো প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করেই আমার সঙ্গে এরকমটা করেছেন। সুন্দর ছেলেদের দেখলে গায়ে পড়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? চুপ করেন। আপনি একদম বেয়াদবের মতো কথা বলবেন না। আমার বাড়িতে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন এখানে এসেছেন সেটাই বলুন। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনিও জেনে রাখুন আপনাদের বাড়ির 3rd ফ্লোর আমি ভাড়া নিয়েছি। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার দয়া করে আমার পথ ছাড়ুন। আপনার সঙ্গে ফালতু প্যাচাল করার কোনো সময় আমার হাতে নেই। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তাহলে। আমি আজকে আব্বুর সঙ্গে কথা বলে আপনাকে বাড়ি থেকে বের করে দেবার ব্যবস্থা করছি। আপনার মতো বেয়াদব মার্কা ছেলের এই বাড়িতে কোনো জায়গা হবে না, বুঝতে পেরেছেন? এক্সকিউজ মি ম্যাডাম, সেটা করে কোনো লাভ হবে না, কারণ আমি আপনার বাবার কাছ থেকে 2 বছরের জন্য এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে নিয়েছি। কারণ আমি খুব ভালো করেই জানি ঢাকা শহরের বাড়িওয়ালারা একটু অন্যরকম টাইপের হয়। তাই আমি 2 বছরের ফুল পেমেন্ট করে যাতে পার্মানেন্টলি 2 বছর এই বাড়িতেই থাকতে পারি তার জন্য এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়েছি। ঠিক আছে, চিন্তা করার কিছুই নেই। আমি আমার আব্বুকে দিয়ে আপনার সমস্ত টাকা ফিরিয়ে দেব এবং আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার বন্দোবস্ত করব। কোনো দিন আমি আমাদের বাড়িতে থাকতে দেব না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি চেষ্টা তো করতেই পারেন, কিন্তু কতটা সফল হবেন সেটা আমি বলতে পারছি না। কারণ আমি কখনোই কাঁচা কাজ করি না যাতে আমাকে পরে পস্তাতে হয়। সো আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমি গেলাম। এই বলে রাজ সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা নিজের ফ্ল্যাটে চলে আসলো আর রুম গোছাতে শুরু করলো। তখনই হঠাৎ তার আম্মু তাকে ফোন দিল। সে ফোনটা রিসিভ করে তার আম্মুকে রাগ দেখাতে শুরু করলো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আমি এই বাড়িতে ভাড়া নেব না। আমার কেমন যেন মনে একটু সন্দেহ হচ্ছিল। আর এখন বাসায় ঢোকা মাত্রই বাড়িওয়ালার মেয়ের সঙ্গে আমার ঝগড়া লেগে গেল। মেয়েটা একদম ঝগড়াটে। আমরা এখানে থাকবো না। আরে বাবা, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা 2 বছরের ফুল টাকা অ্যাডভান্স করে দিয়েছি, আর তুই তো ঝামেলা হবে বলে এগ্রিমেন্টও বাড়িওয়ালাকে সাইন করিয়ে নিয়েছিস। তাহলে এখন আর এসব কথা বলে কি লাভ? আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। শুধু এই বাড়িতে থাকবো না এটাই জানি। তুমি কালকে এখানে চলে এসো আর বাড়িওয়ালার সঙ্গে কথা বলো আমাদের টাকা ফেরত দিয়ে দিতে। আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই মাথা গরম করিস না, আমি দেখছি কি করা যায়। আজকের দিনটা তুই একটু মানিয়ে নে। আমরা তো কাল সকালে হলেই চলে আসছি, তোকে এত চিন্তা করতে হবে না। আজ তো তোর ছোট বোনের কলেজে একটু কাজ ছিল, এটা শেষ হয়ে যাবে, আমরা কাল সকালেই চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। বাড়িতে ঢোকা মাত্রই ফাজিল মার্কা মেয়েটার সঙ্গে ঝগড়া বেঁধে গেল। জানি না পরবর্তী দিনগুলো কিভাবে যাবে। বলতে বলতে রাজ ফোনটা কেটে দিলে অপরদিকে আনিশা ততক্ষণে ভার্সিটিতে পৌঁছে গেছে। ভার্সিটিতে আসতেই তার বান্ধবী তাকে জিজ্ঞেস করলো। কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে এরকম রাগান্বিত দেখাচ্ছে কেন? রাস্তায় কি কারোর সঙ্গে ঝামেলা করেছিস নাকি? আরে না ভাই, আমি কেন রাস্তায় কারোর সঙ্গে ঝামেলা করতে যাব? ঝামেলা তো হয়েছে আমাদের বাসায়। তুই তো জানিস আমাদের বাসায় 3rd ফ্লোর ভাড়া দেওয়ার কথা চলছিল। আব্বু এরকম একটা বেয়াদব মার্কা ছেলেকে ওই ফ্লোরে ভাড়া দিয়েছে, সেটা আমি ভাবতেই পারছি না। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখনই ওই ছেলেটার সঙ্গে ধাক্কা লেগে আমি আমার মাথায় ব্যথা পাই। তখন ছেলেটা সরি না বলে উল্টো আরো আমাকে দোষারোপ করে। আস্তে দোস্ত, এসব তুই কি বলছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোকে কেউ সরি না বলে তোর সঙ্গে উল্টে ঝামেলা করে এত বড় বুকের পাচা কার? আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ, আমারও তো কথা সেটাই। আমাদের বাড়িতে ভাড়া থাকবে আর আমার সঙ্গে গলা উঠিয়ে কথা বলবে, এটা তো আমি একদমই সহ্য করব না। এই ছেলেটাকে আমি দেখে নেব, আর আজকেই বাসায় গিয়ে আমি আব্বুকে বলবো এদেরকে যেন বাড়ি থেকে বের করে দেয়। এরকম বেয়াদব মার্কা ভাড়াটে আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে, তাই করিস। আচ্ছা দোস্ত, এসব কথা এখন বাদ দে, চল ক্যান্টিনের দিকে যাওয়া যাক।
আজ সকালে বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি। সকালবেলা আম্মু ঘুম থেকে উঠতে লেট করেছে, তাই নাস্তা বানাতে পারেনি। ঠিক আছে দোস্ত, চল, আমাকেও নাস্তা করতে হবে। তুই তো জানিস আব্বু এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, আর আমি তো রান্নার পর্যন্ত পারি না। তাহলে আমি রান্না করব কিভাবে? তাই আমাকে প্রতিদিন ভার্সিটিতে এসে ক্যান্টিনে নাস্তা করতে হয়। এই বলতে বলতে দুজনে ভার্সিটির ক্যান্টিনে চলে আসলো আর সেখান থেকে নাস্তা শেষ করে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হওয়ার পর আনিশা বাসে চলে আসে আর বাসে এসে দেখতে পায় তার বাবা ড্রয়িং রুমে বসে আছে। আনিশা তার বাবাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে ওঠে, আব্বু, আমাদের উপরের তলায় কোন বেয়াদব মার্কা ফ্যামিলিকে ভাড়া দিয়েছো। এদেরকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও, এরা যেন আমাদের বাড়িতে না থাকে। মামনি, এটা তুমি কেমন কথা বলছো? আমি তাদের কাছ থেকে 2 বছরের টাকা অ্যাডভান্স নিয়েছি, আর ওই টাকাটা আমি খরচও করে ফেলেছি। এখন আমি তাদেরকে কোনোভাবে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো না। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি শুধু তোমাকে এইটুকুই বলছি যে আমি এদেরকে এই বাড়িতে দেখতে চাই না, আর এরা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না। আর এসব তুমি কি পাগলের মতো কথা বলছো? বললাম তো আমি তাদের কাছ থেকে 2 বছরের পুরো টাকা অ্যাডভান্স নিয়েছি, আর সব টাকাটাই আমি খরচ করে ফেলেছি। তাহলে এখন আমি তাদেরকে কিভাবে বলবো বাড়ি থেকে বের হয়ে যেতে? তুমি আমাকে জিজ্ঞাসা না করে কেন এরকম একটা বেয়াদব মার্কা ফ্যামিলির কাছে আমাদের বাড়ি ভাড়া দিলে? তুমি তো জানো আমি বেয়াদবি একদমই পছন্দ করি না। তাহলে তুমি কেন একবার আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নিলে না? দেখো মামনি, সবকিছু তো আর তোমার সঙ্গে জিজ্ঞাসা করার মতো সময় আমার হাতে থাকে না। সব কাজ সময় মতোই করতে হয়। তাছাড়া ওরা অন্যদের চাইতে বেশি টাকা দিয়ে আমাদের কাছ থেকে বাড়িটা ভাড়া নিয়েছে, তাই আমি ওদেরকে কিছু বলতে পারবো না। তাছাড়া ছেলেটার সঙ্গে আমি কথা বলেছি, তার ফ্যামিলির সঙ্গেও কথা বলেছি। তাদেরকে দেখে আর কথা বলে আমার তাদেরকে যথেষ্ট ভদ্র ফ্যামিলির বলে মনে হচ্ছে, তাই আমি তাদেরকে আমার বাড়িতে ভাড়া দিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাড়াটিয়াদের নিয়ে এই বাড়িতে থাকো, আমি এই বাড়িতে থাকবো না। আমি কালকেই হোস্টেলে চলে যাব। এগুলো কেমন ধরনের কথা? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি হোস্টেলে চলে যাবে, তোমার পড়াশোনার খরচ কে দেবে? হোস্টেলের খরচ কে দেবে? তুমি তো জানোই আমি কোনো চাকরি করতে পারি না, চাকরি ছেড়ে দিয়েছি অনেক বছর। এই মুহূর্তে আমার পড়াশোনা আর হাত খরচ চালানোর জন্য আমি বাড়িটা ভাড়া দিয়েছি। তুমি এরকম কথা বলো তাহলে তো চলবে না। আনিশা তখন তার আব্বুকে আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল আর বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো। এদিকে তখনই হঠাৎ কেউ দরজার কলিং বেল বাজাতে লাগলো। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আনিশা মনে মনে ভাবলো হয়তো তার আব্বু ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজে গিয়ে দরজা খুলল। আর দরজা খুলতেই সে তার সামনে রাজকে দেখতে পেল আর বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আবার এখানে এসেছেন কেন? আপনার সঙ্গে নয় মিস শাকচুন্নি, আমি আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছি। আঙ্কেলের সঙ্গে একটু কথা বলার আছে, যদি আঙ্কেলকে ডেকে দেন তাহলে উপকার হয়। আব্বুর সঙ্গে এখন কথা বলতে পারবেন না, আব্বু হয়তো ঘুমাচ্ছে। আপনি এখন চলে যান, কাল যখন আমি বাসায় না থাকবো তখন আব্বুর সঙ্গে কথা বলতে আসবেন। আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, বাড়িতে থাকছেন ভালো কথা, কিন্তু আমার সামনে আসবেন না। আপনার সামনে আসার কোনো ইচ্ছে আমার নেই। আপনি নিজেকে একটু গুটিয়ে রাখবেন যেন আপনি আমার সামনে না চলে আসেন, বুঝতে পারছেন মিস ডায়না? এত কিছু জানা বোঝার কোনো দরকার আমার নেই। আপনি আমার সামনে আসবেন না, আমার সেটাই জানি। সরি ম্যাডাম, যেহেতু একই বাড়িতে থাকছি তাই কখন সামনে পড়ে যাই সেটা তো বলতে পারছি না, তাই আপনাকে বলে দিলাম যেন আপনি নিজেই সতর্ক থাকেন আর আমার সামনে না পড়েন। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনার নামটা তো জানা হলো না, আমি কি আপনার নামটা জানতে পারি? কেন, আমার নাম জেনে আপনার কি লাভ? লাভ লস তো সেরকম হিসাব করিনি আমি, তবে একই বাড়িতে যখন থাকি তখন আপনার সঙ্গে তো আমার কোনো দরকার থাকতেই পারে, তাই নামটা জেনে রাখলে ভালো হতো, নাম ধরে ডাকতে পারতাম। আমার নাম আনিশা, আনিশা রহমান। এরপর আশা করি অন্য কিছু জিজ্ঞেস করবেন না, আর আপনি অন্য কিছু জিজ্ঞাসা করলেও আমি আপনার কথার কোনো উত্তর দিব না। না, অন্য কিছু জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো আপনাকে বিয়ে করছি না যে আপনার 14 গোষ্ঠী সম্পর্কে জানতে যাব। বিয়ে, আর তাও আবার তোর মতো বেয়াদব মার্কা ছেলেকে? সেটা তুই ভাবলি কি করে? চুপচাপ এখান থেকে চলে যা বলছি। আমার মেজাজ খারাপ করিস না, আমার মেজাজ খারাপ করলে কিন্তু আমি উচ্চ লেভেলে বেয়াদব হয়ে যাই। আর বেয়াদবদের সঙ্গে আমিও খুব ভালো আচরণ করতে পারি না। সো ম্যাডাম, এসব কথা বলে কোনো লাভ নেই। যাই হোক ম্যাডাম, আমি এখন আসছি,
আর একটা কথা, আঙ্কেল ঘুম থেকে উঠলে বলে দেবেন আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি পারবো না। আমি আপনার টাকায় কেনা চাকর নই যে আপনি আমাকে যেটা বলবেন সেটাই করতে হবে। তাছাড়া আমি কেন আপনার হুকুমদার এটা করতে যাব? আপনি কাল সকালে এসে আব্বুর সঙ্গে দেখা করবেন, আর যদি না পারেন তাহলে আমার কিচ্ছু করার নেই। যাই হোক, আপনি এখন আসেন, আমি পড়তে বসবো। এই বলে রাজকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনিশা দরজা বন্ধ করে দিল আর তারপর নিজের রুমে চলে আসলো। রাজ মনে মনে ভাবতে লাগলো, এ কোন রকমের বেয়াদব মার্কা মেয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। এই মেয়েটাকে ফ্যামিলি থেকে কোনো কিছু শিক্ষা পায়নি নাকি? এসব ভাবতে ভাবতেই রাজ নিজের ফ্ল্যাটে চলে আসলো। সেই রাতের খাবার জন্য হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসেছিল, ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আবার তাকে নতুন ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল আর তারপর বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজকেই তার ভার্সিটির প্রথম দিন, তাই সকালবেলা একটু তাড়াতাড়ি চলে এসেছে ভার্সিটিতে। এসেই নিজের ক্লাসরুম খুঁজছিল, তখনই হঠাৎ আনিশার সঙ্গে তার ধাক্কা লেগে গেল আবারও। তখন আনিশা রাজকে না দেখে রাজের গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। এই ছেলে, কি সমস্যা? চোখে দেখতে পান না নাকি? সুন্দরী মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমাকে চড় মারলেন কেন? আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর নিজের ক্লাসরুম খুঁজছিলাম, তখনই আপনার সঙ্গে ধাক্কা লেগে গেল, তাই বলে কি আপনি আমাকে চড় মারবেন নাকি? কথাটা শুনে আনিশা ততক্ষণে রাজের দিকে ফিরে তাকালো। সে রাজকে দেখতে পেয়ে আরও রেগে গিয়ে বলতে লাগলো, ও আচ্ছা, আমিও মনে মনে এটাই ভাবছিলাম, আমার সঙ্গে ধাক্কা খাওয়ার মতো বেয়াদব ছেলে এই ভার্সিটিতে নেই। আচ্ছা, এখন তুই আমাকে এইটা বল যে তুই এই ভার্সিটিতে কেন এসেছিস, নাকি আমার পিছু নিতে নিতে এখানে চলে এসেছিস? ভদ্রভাবে কথা বলেন, আমি এতটা অভদ্র ফ্যামিলির ছেলে নই যে আপনার মতো একটা মেয়ের পিছনে নিতে ভার্সিটিতে চলে আসব। আমি যথেষ্ট ভালো ফ্যামিলিতে বড় হয়েছি। আর একটা কথা, আমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, আমি কেন আপনার পেছন নিতে নিতে ভার্সিটিতে আসব? ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমাকে এটা বলতে হচ্ছে যে তুই আমার পিছু নেওয়ার জন্যই ভার্সিটিতে ভর্তি হয়েছিস। সরি ম্যাডাম, আমি 1 সপ্তাহ আগে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর তারপর ফ্যামিলি নিয়ে আপনাদের বাসায় ভাড়া থাকার সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছেন? আপনার মতো মেয়ের পেছনে আর কোনো আগ্রহই আমার নেই। তোর মতো ছেলের সঙ্গে কথা বলারও কোনো ইচ্ছে আমার নেই। এখন চুপচাপ আমার সামনে থেকে সরে পড়। আর একটা কথা, ভার্সিটিতে ভর্তি হয়েছিস ভালো কথা, আমার নাম বেঁচে খাবি না কিন্তু। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমি কেন আপনার নাম বিক্রি করে খেতে যাব? আমার কি টাকা পয়সার এতটাই অভাব পড়েছে নাকি? আরে ভাই, আনিশা তোমাকে সহজে একটা কথা বলেছে আর সেটা তুমি বুঝতে পারোনি। আনিশা হলো এই ভার্সিটির সিনিয়র ব্যাচের মেয়ে। তাছাড়া ভার্সিটিতে তার অনেকটা প্রতিপত্তি আছে, ভার্সিটির জুনিয়ররা তার কথা শুনেই চলে। তাই সে তোমাকে এটাই বোঝাতে চাইছে, অন্য কিছু নয়। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আমি কখনোই অন্য কারোর প্রতিপত্তি নিয়ে চলতে পছন্দ করি না, আপনিও কোনো চিন্তা করবেন না। আমি আপনার নাম বিক্রি করে খাওয়ার চেষ্টা কোনোদিনই করব না, তাই চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তাই যেন হয়। রাজ তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল আর নিজের ক্লাসরুম খুঁজে নিল। ভার্সিটি শেষ হওয়ার পর সে ক্যাম্পাস থেকে বাইরে বের হতে যাবে, তখনই আনিশা তার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এই দাঁড়া, আজ থেকে আমিও তোর সঙ্গে যাব। আমি শুনলাম তুই নাকি বাইকে করে ভার্সিটিতে আসা যাওয়া করিস। আমারও অনেক দিনের ইচ্ছে আমি বাইকে করে ভার্সিটিতে আসা যাওয়া করব, কিন্তু আমার বন্ধুদের কারোরই বাইক নেই, তাই আমি আসা যাওয়া করতে পারি না। এখন যেহেতু তোর বাইক আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর সঙ্গেই ভার্সিটিতে আসা যাওয়া করব। আই এম সরি ম্যাডাম, আমি আমার বাইকে কোনো মেয়ে মানুষকে অ্যালাউ করি না। তাছাড়া আমি কেন আপনাকে আমার সঙ্গে নিতে যাব? আপনি তো আজ সকালেই বলেছেন আমি যেন আপনার নাম বিক্রি করে না খাই, তাহলে আপনি কেন নিজের পয়সা বাঁচিয়ে আমার সঙ্গে বাইকে যাওয়া আসা করবেন? পয়সা বাঁচানোটা সেরকম কোনো ব্যাপার না। তুই যদি আমার কাছ থেকে আমাকে নিয়ে যাওয়া আসার টাকার বদলে নিতে চাস, তাহলে আমি তোকে টাকা দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোর সঙ্গে বাইকে যাওয়া আসা করতে চাই। তাছাড়া আমরা দুজন যেহেতু একই বাসায় থাকছি, তাহলে একসঙ্গে যাওয়া আসা করতে সমস্যা কোথায়? সমস্যাটা হলো মেইন পয়েন্টে, কারণ আপনি প্রচণ্ড বদমেজাজি আর রাগী। আপনার মতো মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি কি তোর সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে চাইছি নাকি?
আমি তো শুধু তোকে এইটুকুই বলছি যে তুই ভার্সিটিতে আসার সময় একবার আমাকে নিয়ে আসবি, আর ভার্সিটি থেকে যাওয়ার সময় আমাকে বাসায় নিয়ে যাবে। এইটুকুই তো বলেছি। তাছাড়া তোর মতো পিচ্ছি ছেলের সঙ্গে আমি কেন সম্পর্ক করতে যাব? আমি অতটাও পিচ্ছি নই ম্যাডাম, বুঝলেন? আপনি যতটা বলছেন আমি যথেষ্ট বড় হয়েছি, ভার্সিটিতে ভর্তি হয়েছি, তাহলে আমি পিচ্ছি হতে যাব কোন দুঃখে? হ্যাঁ, আমিও তোকে এটাই বোঝাতে চাইছি। তুই সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছিস, আর আমি 3rd ইয়ারে পড়াশোনা করছি। তাহলে আমি তোর চাইতে 3 বছরের বড়, সো তুই আমার চাইতে 3 বছরের ছোট। তাই তুই আমার চাইতে অনেকটাই পিচ্ছি, বুঝতে পেরেছিস? দেখুন ম্যাডাম, আমার না বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আমার অনেক কাজ আছে। আজ আমার আম্মু আর ছোট বোন আসার কথা, আমি গিয়ে দেখি তারা এসেছে কিনা। এই বলে রাজ ক্যাম্পাস থেকে বাইক বের করে বাইক স্টার্ট করলো, আর তখনই আনিশা তার পিছনে উঠে বসলো। এটা দেখে রাজ বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমি না আপনাকে বলেছি আমার বাইকে কখনোই কোনো মেয়ে মানুষ ওঠে না, যদিও ওঠে তাহলে সেটা আমার ছোট বোন আর আমার আম্মু। তাছাড়া অন্য কোনো মেয়ে মানুষকে আমি আমার বাইকে অ্যালাউ করি না। ওই দুইজনের জায়গায় আরেকজন অ্যাড হয়েছে, আর আমি আজ থেকে তোর সঙ্গে যাওয়া আসা করব। চিন্তার কোনো কারণ নেই, তোকে আমি বিল পেইড করে দেব। এই বলে আনিশা রাজের কাঁধে হাত রাখলো, আর রাজ বাইক চালাতে শুরু করলো, কোনো কথা না বলেই। বাসের সামনে এসে বাইকে দাঁড় করাতেই আনিশা বাইক থেকে নেমে পড়লো, আর তখনই রাজের ছোট বোন সেখানে দাঁড়িয়েছিল। এটা দেখে রাজের ছোট বোন তাকে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, বিষয়টা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এতদিন তো শুধু তোর বাইকের পিছনে আম্মু আর আমি বসতাম, আজ হঠাৎ অন্য একটা মেয়ে মানুষ দেখছি। বিষয়টা কি, একটু খুলে বলতো শুনি। বিষয় সেরকম কিছুই না, এই হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে, আর আমার সঙ্গে আমাদের ভার্সিটিতেই পড়াশোনা করে, তাই তার ইচ্ছে হয়েছে সে আমার সঙ্গে বাইকে করে বাসায় আসবে, সেই জন্যই নিয়ে আসলাম। কিন্তু ভাইয়া, আমার তো মনে হচ্ছে এই বিষয়টার পিছনে অন্য কোনো একটা কারণ আছে। সেই কারণটা আমি জানতে চাইছি, বলো না প্লিজ। একদম চর মেরে সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম, বেয়াদব মেয়ে। এই মেয়েটাকে আমি ভার্সিটি থেকে নিয়ে এসেছি, শুধু এর পিছনে অন্য কোনো কারণ কেন থাকতে যাবে? আর তোরা কখন আসলি? আমাকে ফোন দিয়ে জানালি না কেন? যদি তাকে ফোন দিয়ে জানিয়ে দিতাম যে আমরা কখন এসেছি, তাহলে কি এই দৃশ্যটা দেখার সুযোগ পেতাম নাকি? ফোন দিয়ে জানাইনি বলেই তো এত সুন্দর দৃশ্যটা দেখতে পেয়েছি। এই বলে তিশা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে আনিশা তাকে উদ্দেশ্য করে বলে, দেখো, তুমি যেরকমটা মনে করছো সেরকম কিছুই না। তোমার ভাইয়া আর আমি একই ভার্সিটিতে পড়াশোনা করি। আমার অনেক দিনের ইচ্ছে বাইকে করে ভার্সিটিতে যাওয়া আসা করা, কিন্তু আমার কোনো বন্ধুদের বাইক নেই, তাই তোমার ভাইয়ার সঙ্গে ভার্সিটি থেকে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে আপু, তুমি কিছু মনে করো না। আমি এমনিতেই ভাইয়ের সঙ্গে ফাজলামো করছিলাম। আমাদের ভাই বোনের সম্পর্কটা এরকম, আমরা সবসময় ফাজলামো করতে পছন্দ করি। ঠিক আছে, একবার সময় করে আমাদের বাসায় এসো, তোমার সঙ্গে অনেক গল্প করব। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে আপু, অবশ্যই আসবো। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। এখন তাহলে আসি। এই কথা বলে রাজ আর তিশা দুজনেই উপরে চলে আসলো, আর আনিশা তার নিজের ফ্ল্যাটে চলে গেল। রাজ নিজের রুমে এসে শুয়ে একটু ঘুমিয়ে পড়ল। এটা তার প্রতিদিনকার অভ্যাস। যখন কলেজে পড়াশোনা করত তখন হয়েছে কলেজ শেষে বাসে এসে একটু ঘুমোতো, তারপর সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠে পড়তে বসতো। আর তখনই নিচের ফ্ল্যাট থেকে গান বাজনার আওয়াজ আসছিল। সে কিছুই বুঝতে পারছিল না, আর তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ওই গান বাজনার শব্দে। তাই সে তার ছোট বোনকে বলল, তিশা, একটু নিচে গিয়ে দেখে আয় তো, এইভাবে এত জোরে গান বাজাচ্ছে কে? কে আবার? নিশ্চয়ই এটা বাড়িওয়ালার মেয়ে হবে, কারণ গানের আওয়াজ তো 2 তলা থেকে আসবে, আর 2 তলায় তো বাড়িওয়ালা থাকে। এটা তো তুই খুব ভালো করেই জানিস। হ্যাঁ, তুই সেটাই কর। বাড়িওয়ালার মেয়েকে গিয়ে বলে আয় এত জোরে গান না বাজাতে, আমার মাথা ব্যথা করছে খুব। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে সে আমার কথা শুনবে কিনা সেটা তো আমি বলতে পারছি না। এ বলে তিশা নিচের ফ্ল্যাটে চলে আসলো আর কলিং বেল বাজাতে থাকলো। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পরও কেউ এসে দরজা খুলল না, কারণ ভিতরে অনেক জোরে সাউন্ড বক্স বাজতে ছিল। তাই হয়তো কলিং বেল বাজার শব্দ কেউ শুনতে পায়নি। তাই তিশা ফেরত চলে আসে। ভাইয়া, অনেকবার কলিং বেল বাজিয়েছে কিন্তু কেউ দরজা খুলেনি, তাই আমি কাউকে কিছু বলতে পারিনি। আল্লাহ জানে কেন যে এমন বিপদ নিজের কপালে নিজেই ডেকে আনতে গেলাম। জানি না কেন এই বাড়িতে ভাড়া নিতে এসেছিলাম। এই বাড়ির মানুষগুলো তো মনে হয় আস্ত পাগল,
তা না হলে এই ভোর সন্ধেবেলা কেউ এত জোরে গান বাজায় নাকি? সেটা আমি কি করে বলবো? তখন তো তুই আর আম্মু এসে বাসা ঠিক করেছিস। এখন তো আর কোনো কথা বলে লাভ নেই, কারণ তুই অলরেডি 2 বছরের ভাড়ার টাকা পেমেন্ট করে দিয়েছিস। হ্যাঁ, সেই জন্যই তো সমস্যায় পড়ে গেছি, তা না হলে আমি এই বাড়িতে একদমই থাকতাম না। আমার এসব কিছু একদমই ভালো লাগছে না। তিশা তখন কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো আর দরজা বন্ধ করে জানালা লাগিয়ে দিয়ে পড়তে বসে গেল। কিন্তু অনেক জোরে গান বাজতেছিল, তাই গানের শব্দ রুমেই আসছিল। এদিকে উচ্চ শব্দের গান বাজনাই রাজের প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে আর কোনোভাবেই ঠিক থাকতে পারল না, তাই সে নিচের ফ্ল্যাটে চলে আসলো আর কলিং বেল বাজাতে শুরু করলো। প্রায় 10 মিনিট পর আনিশা এসে দরজা খুলে দিল আর রাজকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে? তুমি হঠাৎ এখানে কেন? আপনি আগে আপনার সাউন্ড বক্স বন্ধ করে আসুন, তারপর আপনাকে বলছি। হ্যাঁ, এবার বল কি হয়েছে। আচ্ছা, আপনি কি শয়তানের বংশধর নাকি? এই ভোর সন্ধেবেলা কেউ এভাবে গান বাজনা বাজায় নাকি? তাছাড়া এখন তো পড়তে বসার সময়, আপনি পড়তে না বসে এত জোরে গান বাজনা বাজাচ্ছেন কেন? আমি নাচতে অনেক পছন্দ করি, তাই নাচ প্র্যাকটিস করছিলাম। কেন, আপনার আবার কি সমস্যা হলো? উচ্চ শব্দে আমার মাথায় ব্যথা করে, তাই খুব মাথা ব্যথা করছে। আমি আমার বোনকে একটু আগে পাঠিয়েছিলাম, কিন্তু অনেকবার কলিং বেল চাপ দেওয়ার পরও কেউ দরজা খুলেনি। তাই আমার বোন কোনো কিছু করতে না পারে এখান থেকে চলে গেছে। তাই আমি নিজেই চলে আসলাম আপনার সঙ্গে কথা বলতে। আপনার সমস্যায় তো আমার কিছুই যায় আসে না। আমি তো আমার মতন করেই আমার কাজ করব। আমি নাচতে পছন্দ করি, আর সামনেই ভার্সিটি প্রোগ্রাম আছে, সেখানেও আমার নাচতে হবে। তাই এখন যদি আমি প্র্যাকটিস না করি তাহলে তো ভার্সিটির প্রোগ্রামে ভালো করে নাচতে পারবো না। আরে ম্যাডাম, আপনি নাচানাচি করবেন সে তো বেশ ভালো কথা। আপনি আস্তে আস্তে মোবাইলে গান বাজিয়ে নাচানাচি করেন, কিন্তু সেটা না করে এত জোরে কেন? কারণ বাড়িটা আমার, তাই বাড়িতে কিভাবে কি করব সেটা আমার ব্যাপার। কারণ বাড়িটা আমার, আমার বাড়িতে আমি কি করব আর কিভাবে করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো রিকোয়ারমেন্ট শুনতে চাই না। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি দয়া করে এটা ভুলে যাবেন না যে আপনাদের বাড়িতে আমি টাকা দিয়ে ভাড়া থাকি, এমনি এমনি থাকি না, বুঝতে পেরেছেন? আপনারা যদি ভাড়াটিয়ার সুবিধা অসুবিধাগুলি বুঝতে না পারেন তাহলে আপনাদের বাড়িতে আমি কেন পৃথিবীর কোনো ভাড়াটিয়ায় থাকবে বলে তো আমার মনে হয় না। বাড়িটা যদি পুরো ফাঁকা থাকে তাহলেই আমার ভালো লাগে। বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকুক সেটা আমিও চাই না, কিন্তু আমার বাবা জোর করে ভাড়াটিয়াদের তুলে আনে, তাই তো আমি এই কাণ্ডগুলো করে থাকি, যাতে ভাড়াটিয়ার আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই বাড়ি থেকে চলে যায় আর বাড়িটা পুরো ফাঁকা থাকে, সারা বাড়িতে শুধু আমার রাজত্ব চলে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার সঙ্গে কোনো কথা বলে লাভ হবে না, আপনি চলুন আমার সামনে থেকে, আমি আপনার বাবার সঙ্গে কথা বলছি। এই বলে রাজ আনিশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সোজা আনিশার বাবার রুমে চলে যায়। আনিশার বাবার রুমে গিয়ে দেখতে পাই আনিশার বাবা গল্পের বই পড়ছেন। তখন তিনি রাজকে দেখতে পেয়ে বলেন, কি ব্যাপার বাবা, হঠাৎ তুমি আমার ঘরে কেন? কিছু হয়েছে নাকি? কি হয়নি সেটাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আপনার মেয়ে এত জোরে সাউন্ড বক্স বাজাচ্ছে নিজের নাচ রিহার্সেল করার জন্য। এদিকে আমি একদমই উচ্চ শব্দ পছন্দ করি না, তাছাড়া উচ্চ শব্দে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, তাই আমি সেটা আপনার মেয়েকে বলতে এসেছিলাম। আর আপনার মেয়ে উল্টে আমাকে আরও 5টা কথা শুনিয়ে দিল। আসলে বাবা, আমার মেয়েটা এরকম একটু রাগী আর বহুত মেজাজি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো। আর এটাও বলবো যে যেন আর এত জোরে সাউন্ড বক্স না বাজায়। হ্যাঁ আঙ্কেল, যেদিন থেকে আপনাদের বাড়িতে এসেছি সেদিন থেকে আপনার মেয়েকে দেখছি একটা না একটা ঝামেলা করবেই, তাই আমি আপনাকে শেষবারের মতো বলতে এসেছি। আপনি যদি আপনার মেয়েকে থামাতে না পারেন তাহলে হয়তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ আপনার মেয়ের এসব বিশৃঙ্খলা আর সহ্য করা যাচ্ছে না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকেই আমার মেয়ের সঙ্গে কথা বলবো এবং যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমি যথেষ্ট সচেতন থাকবো। রাজ তখন কোনো কথা না বলে আনিশার ফ্ল্যাট থেকে বের হয়ে নিজের ফ্ল্যাটে চলে গেল। আর এদিকে কিছুক্ষণ পর আনিশার আব্বু আনিশাকে নিজের রুমে ডেকে নিলেন আর বললেন, আনিশা দেখো, তুমি এরকম বেয়াদবের মতো একদম আচরণ করবে না। অনেক কষ্ট করে এইটা ভাড়াটিয়াও জোগাড় করছি, তা না হলে তো এই ফ্ল্যাট পুরো খালি পড়ে থাকতো। তুমি এরকম কেন করছো বলো? ছেলেটা উচ্চ শব্দে মাথা যন্ত্রণা করে, তাই তোমাকে বলতে এসেছিল, কিন্তু তুমি সেটা না করে ছেলেটার সঙ্গে খারাপ আচরণ কেন করছো?
আমি তার সঙ্গে খারাপ আচরণ করতে যাব কোন দুঃখে? সামনে তো আমার ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তাই আমি আমার নাচের রিহার্সেল করছি। এতে যদি তার সমস্যা হয় তাহলে আমি কি করতে পারি? তুমি নাচের রিহার্সাল করছো, সেটা বেশ ভালো কথা, কিন্তু তাই বলে এত জোরে সাউন্ড বক্স বাজাতে হয় নাকি? তুমি তো সাউন্ড কমিয়েও নাচের রিহার্সাল করতে পারো। আমারও তো এতে সমস্যা হয়, তুমি তো জানো উচ্চ শব্দ আমারও সহ্য হয় না। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি এত জোরে সাউন্ড করব না। এ বলে আনিশা তার বাবার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আর বিছানায় বসে বসে ভাবতে লাগলো, এই ছেলেটাকে যেভাবে হোক একটু জব্দ করতে হবে। ছেলেটার এত বড় সাহস, এই বাড়িতে আসা মাত্রই আনিশার আব্বুর কাছে আনিশার নামে নালিশ করে। এই সাহস আজ পর্যন্ত কারোর হয়নি। যেভাবেই হোক এই ছেলেটাকে একটু উচিত শিক্ষা দিতে হবে। এই ভাবতে ভাবতে পরের দিন সকালবেলা আনিশা ভার্সিটিতে চলে আসে। আর তখনই আনিশার ক্লাসমেট একটা ছেলে আনিশার কাছে আসে আর বলে, দোষ, একটা প্রবলেমে পড়েছি, তুই কি আমার একটু সহযোগিতা করতে পারবি? আমি তোর বন্ধু, আমি তোর যে কোন সমস্যায় তোকে আমি তোর বন্ধু, আমি তোকে যে কোনো সমস্যায় সহযোগিতা করতেই পারি। এখন ঝামেলা না করে বল কি হয়েছে। দোষ, আসলে ফার্স্ট ইয়ারের একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা একটু রাগী টাইপের, তাই আমি মেয়েটাকে আমার মনের কথা বলতে পারছি না। তুই যদি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোকে এতে পারি, সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যদি এই মেয়েটাকে তোর সঙ্গে প্রেম করাতে রাজি করে দিই তাহলে আমাকে 5 স্টার নিয়ে খাওয়াতে হবে। ওকে দোষ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যদি ওই মেয়েটাকে আমার সঙ্গে প্রেম করাতে রাজি করাতে পারিস তাহলে আমি তোকে 5 স্টারে নিয়েই খাওয়াবো। তাছাড়া তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব, কিন্তু শুধু ওই মেয়েটাকে আমার প্রেমের প্রস্তাবে রাজি করানো চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই দোস্ত, তুই আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারিস। আমি এই মেয়েটাকে রাজি করিয়েই ছাড়বো, তুই শুধু আমাকে দেখিয়ে দে মেয়েটাকে। ঠিক আছে দোষ, তুই চল আমার সঙ্গে, আমি তোকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি মেয়েটাকে। কিন্তু প্লিজ দোষ, যেভাবে পারিস ওই মেয়েটাকে আমার সঙ্গে রিলেশনে করাতে রাজি করাবি। কিন্তু মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি মেয়েটার সঙ্গে রিলেশন করতে চাই। এ বলে রাকিব আনিশাকে নিয়ে ক্যাম্পাসে চলে আসলো। আর ক্যাম্পাসে বসে থাকা একটা মেয়ের দিকে ইশারা করে, মেয়েটাকে দেখালো। আর তখনই আনিশা দেখতে পেল ওই মেয়েটার সঙ্গে রাজ বসে আছে। তাই সে রাকিবকে বলল, ঠিক আছে দোষ, তাহলে মেয়েটাকে আমার প্রস্তাবে রাজি করিয়ে দেখ। আর তুই যদি রাজি করাতে পারিস তাহলে তো আমি তোকে বললাম, তোকে আমি 5 স্টারে নিয়ে গিয়ে খাওয়াবো। তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। দোস্ত তুই কোনো চিন্তা করিস না, ভেবে নে তোর কাজ হয়ে গেছে। এই কথা বলে আনিশা সেখান থেকে সোজা রাজ আর ওই মেয়েটার মানে রাকিবের পছন্দের মেয়েটা যেখানে বসেছিল সেখানে চলে গেল। আর তখনই রাজ তাকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, আপনি এখানে কেন? তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে, তুই আমার সঙ্গে একটু সাইডে আয়, আমি তোর সঙ্গে এক্ষুনি একটু কথা বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন না আমি আমার বান্ধবীর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমি এখন আপনার সঙ্গে যেতে পারবো না, আপনি এখন আসতে পারেন। শোন, এই ভার্সিটিতে এখনো পর্যন্ত এমন কোনো ছেলে মানুষ আসেনি যে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে, আর তুই কিনা আমার মুখে মুখে তর্ক করছিস। তো এক্ষুনি এখান থেকে ওঠ আর আমার সঙ্গে একটু এদিকে আয়, আমি তোর সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। আমি বললাম না আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, আমি এখানে আমার বান্ধবীর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, তাই আমি এখন আপনার সঙ্গে যেতে পারবো না, আপনি এখন আসতে পারেন। কিন্তু আনিশা সেই কথা মেনে সেখান থেকে চলে আসার মতো মেয়ে নয়। তাই সে তখনই রাজের শার্টের কলার ধরে ফেলল। আর শার্টের কলার ধরে টানতে টানতে রাজকে ভার্সিটি ক্যাম্পাসে বড় আম গাছটার নিচে নিয়ে আসলো। এদিকে রাজের মেজাজ একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে আছে। প্রচণ্ড ক্ষেপে গিয়ে আনিশাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি এভাবে ক্যাম্পাসে সমস্ত স্টুডেন্টের সঙ্গে আমাকে শার্টের কলার ধরে টানতে টানতে এখানে নিয়ে আসলেন কেন? তোর সঙ্গে প্রেম করার ইচ্ছে হয়েছে তাই প্রেম করছে, তোকে এখানে নিয়ে আসলাম হারামজাদা। আমি তোর সঙ্গে কথা বলতে তোকে এখানে নিয়ে এসেছি। এই যে তুই এক্ষুনি মেয়েটার সঙ্গে বসে কথা বলছিলি, ওই মেয়েটাকে আমার এক বন্ধু পছন্দ করে। আপনার বন্ধু পছন্দ করে তো আমার কি হয়েছে? আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আর এসব কথা বলার জন্য আপনি কেন আমাকে শার্টের কলার ধরে ক্যাম্পাস থেকে টেনে নিয়ে এখানে চলে এসেছেন? ওই মেয়েটার সঙ্গে কথা বলা ঠিক হতো না, তাই এখানে তোকে নিয়ে আসলাম। আর তুই আমার কাজ হচ্ছে আর এখন তোর কাজ হচ্ছে তুই ওই মেয়েটাকে বুঝিয়ে আমার বন্ধুর সঙ্গে প্রেম করতে রাজি করিয়ে দিবি। আপনার মতো আমারও মাথায় সমস্যা হয়নি
যে আমি আমার বান্ধবীকে এসব কথা বলতে যাব। তাছাড়া এসব কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আপনি এখন আসতে পারেন। একটা কথা বলে দিচ্ছি, এসব কথা বলার জন্য নেক্সট টাইম আপনি কখন আমার সামনে যাবেন না। এসব ফাইজলামো আর ইতরামি আমার একদমই পছন্দ লাগে না, বুঝতে পেরেছেন? কিন্তু তুই সেটাই করবি যেটা তোর পছন্দ নয়, কারণ তুই যদি এই কাজটা না করিস তাহলে ক্যাম্পাসে সবার সঙ্গে আমি বলে দিব তুই আমার সঙ্গে সম্পর্কে আছিস। শুধু এটুকুই নয়, আমি সবাইকে বলে দিব তুই আমার সঙ্গে রুম ডেট পর্যন্ত করেছিস। সত্যি আপনার মাথায় সমস্যা আছে। একটা মেয়ে হয়ে এসব কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? তাছাড়া ভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে যখন আপনি এসব কথা বলবেন তখন কি ভেবেছেন সবাই আমাকে ছোট করে কথা বলবে? একদমই না। আমি ছেলে মানুষ, আর ছেলেদের হাজারটা অপরাধ ঢাকা পড়ে যায়। তাহলে আমি সবার সঙ্গে এটা বলে দিব যে তুই আমাকে জোর করে ধর্ষণ করেছিস, আর এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছিস। কি বল, আমার আইডিয়াটা দারুণ না? বালের মাথায় এসব কুটনামি মার্কা বদবুদ্ধি আপনাদের মতো মেয়েদের মাথায় কিভাবে আসে আমি সেটাই বুঝতে পারি না। আপনি মেয়ে নাকি ডাইনি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি আমার সঙ্গে যে ভালো ব্যবহার করে তার সঙ্গে ভালো, আর আমার কথা যে মেনে না চলে তার সঙ্গে একদম ডাইনি। এখন তুই ভেবে বল তুই কি করবি? তোর ক্লাসমেট মেয়েটাকে আমার বন্ধুর সঙ্গে প্রেম করিয়ে দিবি নাকি মিথ্যা অপবাদ মাথায় নিবি? ঠিক আছে, আমি একটু ভেবে দেখে নিই, তারপর আপনাকে জানাবো। এই বলে রাজ সেখান থেকে আবারও তার বান্ধবীর কাছে ফিরে আসলো। সেখানে ফিরে আসতেই তার বান্ধবী তাকে বলল, কি রে, কি ব্যাপার দোস্ত? ওই সিনিয়র মেয়েটা তোকে এভাবে টানতে টানতে নিয়ে গেল কেন? আর বলিস না দোস্ত, এই মেয়েটার মাথায় সমস্যা আছে, সব সময়ই এরকম করে। যাই হোক, বাদ দে এসব কথা। এখন বল, তুই আমাকে কি যেন বুঝিয়ে দিচ্ছিলি? হ্যাঁ, আমি তো তোকে এই অঙ্কটা বুঝিয়ে দিয়েছিলাম, আর তখনই তো ওই মেয়েটা এসে তোকে সরাসরি কলার ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। কিন্তু দোস্ত, জানিস আমার না এই বিষয়টা একটু সন্দেহ লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটা আর তোর মধ্যে কোনো রিলেশন আছে। তোর কি মাথা খারাপ নাকি পেট খারাপ হয়েছে আমি সেটাই বুঝতে পারি না। এই মেয়েটার সঙ্গে আমার কেন কোনো সম্পর্ক থাকতে যাবে? তার চাইতে বড় কথা, মেয়েটা আমার চাইতে 3 বছরের সিনিয়র। মেয়েটা এবছর অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে। কিন্তু ভাই, তারপরও আমার মনে একটু একটু সন্দেহ লাগছে। আর তুই তো এটা খুব ভালো করেই জানিস, বাঙালির সন্দেহ কখনোই ভুল হয় না। যাই হোক, বাদ দে সব কথা, এখন ক্লাসে চল, টিফিন পিরিয়ড শেষ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসে চল। আর এসব ফালতু চিন্তা একদম করিস না। আমি রাজ এসব ঝগড়াটে মেয়েদের সঙ্গে কখনোই সম্পর্কে জড়াবো না। তাছাড়া সিনিয়র মেয়েদের সঙ্গে তো প্রশ্নই ওঠে না। এই বলতে বলতে রাজা আর পিয়া দুজনেই ক্লাসরুমে চলে আসলো। এরপর চলে গেল আরও 2 দিন। সেদিন সকালবেলা রাজ ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে, আর তখনই আনিশা তার সামনে এসে দাঁড়ায় আর বলে, কিরে, কি ব্যাপার? তোকে না একটা কাজ করতে বলেছিলাম? আমার কাজটা কত দূর এগিয়েছে? তোর বান্ধবী কি আমার বন্ধুর সঙ্গে প্রেম করার জন্য রাজি হয়েছে? আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আমি আমার বান্ধবীকে এসব কথা বলতে যাব? আমি আমার বান্ধবীকে এই ব্যাপারে কোনো কিছুই বলিনি। তাই আমার বান্ধবী এই সম্পর্ক করবে কিনা সেই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। আর আপনার যদি এতই জানার আগ্রহ থাকে তাহলে আপনি নিজে গিয়ে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করে আসুন। ধুর, তোর মতো ফালতু মার্কা ছেলেকে দিয়ে কোনো কাজই হবে না। তোকে ছোট একটা কাজ করে দিতে বললাম আর তুই সেটাই করতে পারলি না। জীবনে কি করবি আমি তো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, বাদ দে সব কথা, তোকে কিছুই করতে হবে না। তোর বান্ধবীর সঙ্গে আমি নিজেই কথা বলে নিব। ঠিক আছে, তাহলে আপনি নিজেই করুন না। আমাকে কেন বলছেন এসব ফালতু মার্কা কাজকর্ম? আমি কখনোই করতে পারি না, আর করার কোনো ইচ্ছেও আমার নেই। এই বলে আনিশা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসলো। আর অপরদিকে রাজ বাইকে করে অনেকক্ষণ আগে ভার্সিটিতে পৌঁছে গেছে। রাজ ভার্সিটিতে এসে তার বন্ধু বান্ধবের সঙ্গে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। পিয়াও সেখানে বসেছিল। তখনই আনিশা সেখানে উপস্থিত হয় আর পিয়াকে বলে, এই মেয়ে, তুমি একবার এদিকে আসো তো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার বন্ধু রাকিব তোমাকে পছন্দ করে, এখন তুমি ওর সঙ্গে প্রেম করবে। দেখুন আপু, আপনি আমার চাইতে সিনিয়র, তাই আপনাকে সম্মান দিয়েই বলছি, এসব ফালতু মার্কা কথাবার্তা আমাকে বলতে আসবেন না। তাছাড়া আপনি একটা মেয়ে হয়ে আপনাকে
এসব কথা বলতে আপনার কি একটুও লজ্জা করছে না? আমার লজ্জা করবে কেন? আমি কি কাপড় চোপড় ছাড়া তোমাদের সামনে দাঁড়িয়ে আছি নাকি? আমার বন্ধু তোকে পছন্দ করে, তাই তোকে বলতে এলাম। এখন এটাই সত্য যে তুই আমার বন্ধুর সঙ্গে প্রেম করবি, আর তা না হলে এই ভার্সিটিতে তুই পড়াশোনা করতে পারবি না। দেখুন, আমি আপনাকে আগেই বলেছি আপনি আমার সিনিয়র বলে এখনো আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তা না হলে আমাকে এইভাবে কথা বলার মজাটা আপনাকে এখনই দেখিয়ে দিতাম। যাই হোক, বাদ দেন। কে আপনার বন্ধু আর আপনার বন্ধু আমাকে কেন পছন্দ করে সেটা আমি জানি না, আর জানার কোনো প্রয়োজনও নেই আমার। তবে এইটুকু কথা আপনাকে বলে দিচ্ছি, আপনার বন্ধু যেই হোক না কেন তার সঙ্গে আমি কেন সম্পর্কে যাব? তুই শুধুমাত্র আমার বন্ধুর সঙ্গে এই কারণেই সম্পর্কে যাবি যে আমার বন্ধু তোকে পছন্দ করে। এর বেশি কোনো কথা আমি বলতে চাইছি না। এই বলে আনিশা সেখান থেকে চলে যেতে চাইছিল, তখনই পিছন থেকে রাস্তার হাতটা ধরে ফেলে আর পেছন থেকে টান দিয়ে আনিশাকে নিজের অনেকটা কাছে টেনে নেয় আর তারপর বলতে থাকে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমাদের চাইতে সিনিয়র বলেই কিন্তু এতক্ষণ আপনার বকবকানি সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারলাম না। আপনি একটা মেয়ে হয়ে আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে আসেন। আমি বুঝে পাই না আপনার আসলেই কি মাথায় সমস্যা নাকি? যাই হোক ম্যাডাম, আপনাকে একটা ছোট্ট করে কথা বলি, এসব ফাইজলামো মার্কা কর্মকাণ্ড বাদ দেন। এসব ফাইজলামো মার্কা কর্মকাণ্ড আর করবেন না, কারণ আপনাকে লোকে পাগল বলবে। এই শোন, আমিও কম না। কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে বলুক আমি পাগল, তারপর তার কি হাল করি সেটা তোরা নিজের চোখেই দেখতে পাবি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই যে আমি আপনাকে বললাম আপনি আস্ত একটা পাগল, আপনার মাথায় সমস্যা আছে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু তখনই আনিশা রাজকে টান দিয়ে নিজের সঙ্গে মিশে নিল আর ঠাস করে রাজের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 2 মিনিট কিসিং পর্ব চলতে থাকলো। 2 মিনিট পর আনিশা রাজকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ সত্যি আমি পাগল, তোকেও আমার ভালো লাগে, তুই আমার সঙ্গে প্রেম করবি। এই ধুর বাল, এই পাগল মার্কা মহিলা কেন আমার চোখের সামনে পড়তে এলো? শোন, আমি পাগল নই আর মহিলাও নই, সবে মাত্র অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি, বিয়ে করিনি, তাহলে মহিলা হলাম কিভাবে? আর একটা কথা, তোর ঠোঁটগুলো কিন্তু হেপি মিষ্টি। কি সিগারেট খাস বলিস তো আমায়? আমিও খাবো। আনিশার এসব কথা শুনে রাজের মেজাজ একদম গরম হয়ে গেল। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে আনিশা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। সেদিন ভার্সিটি ছুটি হলে মাসে আসার সময় রাজ আনিশাকে মাঝ রাস্তায় পেল আর তখনই আনিশার পথ আগলে দাঁড়ালো। কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি ভার্সিটির ক্যাম্পাসের সবার সামনে এভাবে আমাকে কিস করলেন কেন? তোর ঠোঁটের টেস্টে নিতে ইচ্ছে হয়েছিল, তাই তো তোকে কিস করলাম। যাই হোক, তোর ঠোঁটগুলো কিন্তু সেই মিষ্টি। আচ্ছা তুই কোন ব্র্যান্ডের সিগারেট খাস সেটা জিজ্ঞেস করেছিলাম। আমি সিগারেট খেতে যাব কোন দুঃখে? আমি কোনো সিগারেট খাই না। আর একটা কথা আপনাকে বলছি, দেখুন, এসব পাগলামো মার্কা কর্মকাণ্ড না আর কখনোই করবেন না। এসব পাগলামো মার্কা কর্মকাণ্ড পাগলকে মানায়। আর আপনি যদি নিজেকে পাগল প্রমাণিত করতে চান তাহলে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আরে বোকা, মেয়েরা পাগলি হয়, পাগল নয়। এই বলে আনিশা হাসতে হাসতে সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। আর এইদিকে রাজের মেজাজ আরো ভীষণ রকম খারাপ হতে লাগলো। এদিকে সেদিন বিকেলবেলা হঠাৎ আনিশার আব্বু রাজকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠালেন। খবর পেয়ে রাজের একদমই ওই ফ্ল্যাটে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মুরব্বী মানুষ, উনি ডেকেছেন তাই যেতে হবে। তাই রাজ বাধ্য হয়ে আনিশাদের ফ্ল্যাটে গেল। 2-3 বার কলিং বেল চাপ দেওয়ার পর আনিশা এসে দরজা খুলে দিল আর রাজকে দেখতে পেয়ে বলতে লাগলো, কি গো বাবু, তুমি এই অসময়ে আমাদের বাসায় কেন? এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বন্ধ করুন। আঙ্কেল আমাকে ডেকে পাঠিয়েছে, তাই আঙ্কেলের সঙ্গে দেখা করতে এলাম। ও তাই নাকি? বিয়ের আগে শ্বশুর মশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে আব্বুর রুমে পৌঁছে দিচ্ছি। বললাম না এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বন্ধ করুন। আপনার এসব ফাইজলামো মার্কা কথাবার্তা শুনতে আমার একদমই ভালো লাগে না। এই বলে আনিশাকে পাশ কাটিয়ে রাজ সোজা আনিশার আব্বুর রুমে চলে আসলো। আনিশার আব্বু নিজের রুমে বসে রাজের জন্য অপেক্ষা করছিলেন। রাজ রুমে আসা মাত্রই আনিশার আব্বু দরজাটা বন্ধ করে দিলেন। এটা দেখে রাজ অনেকটা অবাক হলো আর বলল, কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে?
আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি রুমের দরজাটা কেন বন্ধ করলেন? আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তাই দরজাটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তুমি এখানে এসে বস, তারপর আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো। হ্যাঁ আঙ্কেল, বলুন আপনি কি বলবেন। দেখো, আমি তো তোমার বাবার বয়সী, তাই আমি তোমাকে সরাসরি বলি, আমার মনে হয় আমার মেয়েটা তোমায় পছন্দ করে ফেলেছে। আই সে সি লাভ ইউ। আঙ্কেল, আপনি যদি এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকে আনিয়ে থাকেন, তাহলে আমি আপনাকে এটা বলবো যে আপনার মেয়ে পাগল হতে পারে। আমি কিন্তু পাগল নই, আর আপনার মেয়ে এসব পাগলামো মার্কা কর্মকাণ্ডে যোগ দেওয়ার মতো মন মানসিকতাও আমার নেই, কারণ আমি যথেষ্ট ভদ্র ফ্যামিলিতে বিলং করি। আর আমি এটাও জানি যে আপনিও একজন যথেষ্ট ভদ্র মানুষ, তাই এসব কথাবার্তা নেক্সট টাইম আমাকে না বললে আমি সবচাইতে বেশি খুশি হব। কিন্তু আমি তোমাকে এইটা বলার জন্য ডেকে পাঠিয়েছি যে আমার মেয়ের যদি কখনো কোনো জিনিস পছন্দ হয় তাহলে সে কিন্তু ওটাকে এভাবেই ছেড়ে দেয় না। মানে আমি কিছুই বুঝতে পারলাম না, আপনি আমাকে কি বলতে চেয়েছেন? আমার মেয়েটা ছোটবেলা থেকে একটু জেদি। সে যখন কোনো জিনিস নিজের করে পেতে চায় তখন যেভাবেই হোক সেটা নিজের করে নেবেই। তাই তোমাকে এটা বলার জন্যই ডেকে পাঠালাম। ঠিক আছে আঙ্কেল, চিন্তার কোনো কারণ নেই। আপনার মেয়ে চিন্তাভাবনা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমিও আপনাকে সরাসরি বলে যাচ্ছি আপনার মেয়ের এই চিন্তাভাবনা কোনোদিনই পূর্ণতা পাবে না। তাছাড়া আপনার মেয়ের মেন্টালি ট্রিটমেন্ট প্রয়োজন, আপনার মেয়েকে ডাক্তার দেখান। ঠিক আছে, নিজের সিদ্ধান্তে যদি অটল থাকতে পারো তাহলে তো ভালোই, আর না হলে তো আমারও কিছু করার থাকবে না। রাজ তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে নিজের ফ্ল্যাটে চলে আসছিল। তখনই আনিশা পিছন থেকে রাজের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার বাবু, আমাকে কিছু না বলেই চলে যাচ্ছ যে? রাজ তখন পিছন ফিরে তাকালো আর পিছন ফিরে আনিশাকে দেখতে পেয়ে বলল, আমি আপনার আব্বুকে বলে এসেছি উনি যেন যত দ্রুত সম্ভব আপনাকে একজন সাইকোলজিস্ট দেখান আর আপনার মাথার ট্রিটমেন্ট করান। কিন্তু কোনো লাভ হবে না বাবু, কারণ আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে ছাড়া আমি আর অন্য কিছুই চাই না। আই লাভ ইউ বেবি। বাট আই হেট ইউ বিকজ ইউ আর সাইকো। আসি। আর এই কথা বলে রাজ আনিশাদের ফ্ল্যাট থেকে নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। আর এরপর চলে গেল বেশ কিছুদিন। আনিশা প্রতিদিনই রাজকে অনেক বিরক্ত করে আর নিজের ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু রাজ কোনোভাবেই তাকে পাত্তা দেয় না। পাত্তা দেওয়ার তো কোনো কথাও নেই, কারণ আনিশা তার চাইতে বয়সে অনেকটাই বড় আর সিনিয়র একটা মেয়ের সঙ্গে রিলেশন করাটা তার জন্য ডিফিকাল্ট। কিন্তু এই যে সেদিন আনিশার আব্বু বলে দিয়েছিল আনিশা যদি কোনো জিনিস না পায় তাহলে সে কখনোই হাল ছেড়ে দেয় না, ওটার জন্য প্রচেষ্টা করতে থাকে। যেভাবেই হোক তার ওই জিনিসটা পাওয়া চাই। তাই তো সেদিন রাজ একটু সকাল সকালই ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। আনিশা সেটা দেখতে পেয়ে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। আনিশা একটু চালাকি করেই রাজের আগে যে ভার্সিটিতে পৌঁছে যায়, আর তখনই দেখতে পায় ভার্সিটিতে এখনো কেউ আসেনি। তাই সে সুযোগ বুঝেই সুযোগে সদ্ব্যবহার করলো। ভার্সিটিতে পৌঁছে সে সোজা রাজের ক্লাসরুমে চলে গেল। রাজ যেই না ক্লাসরুমে ঢুকতে যাবে তখনই আনিশা রুমের ভেতর থেকে দরজা আটকে দিল। রাজ অনেকটা ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই আনিশা তার মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরলো আর বলতে লাগলো, একদম চিৎকার করবে না, আর এখন চিৎকার করলে কোনো লাভ হবে না। চুপ, একদম চিৎকার করবে না, আর এখন চিৎকার করলেও কোনো লাভ হবে না, কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে, বাইরে থেকে কেউ এখানে আসতে পারবে না। মানে কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কেন আমার ক্লাসরুমে এসেছেন আর কেন একা রুমে দরজা বন্ধ করেছেন? কি সমস্যা আপনার? আর আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা একদমই ছোট আর সিম্পল। আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি আমার প্রস্তাবে রাজি হওনি। তাই আজ আমি তোমার সঙ্গে এমন কিছু করব যাতে তুমি আমার প্রস্তাবে রাজি হতে বাধ্য হও। তাই আমি তোমাকে শুধুমাত্র একটু ব্যবহার করব। আর ইউ ম্যাড? আর ইউ সিরিয়াস? আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমার সঙ্গে। আপনার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি সেটাও বুঝতে পারছি না। আপনি এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বের হয়ে চলে যান, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আমি জানি কেউ দেখে ফেললে সমস্যা হবে, আর আমি এটা চাইছি
কেউ আমাদের দুজনকে এখানে এই অবস্থায় দেখে ফেলুক। কারণ আমি চাই এই ভার্সিটিতে তোমার বদনাম হোক, কোনো মেয়ে তোমার দিকে ফিরে না তাকাক, যাতে তুমি বাধ্য হয়ে আমার মতো মেয়ের প্রেমে পড়তে বাধ্য হও, যাতে তোমাকে আমি পেয়ে যেতে পারি। এতদিন তো আমি শুধু আপনাকে বলতাম যে আপনার মেন্টালি ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু এখন আমার সত্যি মনে হচ্ছে সত্যি আপনার মেন্টালি ট্রিটমেন্ট প্রয়োজন। তা না হলে কেউ এমন কাজ করতে পারে এটা আমার সত্যিই জানা ছিল না। আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান বলছি। কিন্তু কে শোনে কার কথা? আনিশা তো কোনোভাবেই ওই রুম থেকে বের হয়ে যাবে না। আর এভাবে দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি করতে করতে প্রায় 40 মিনিটের মতো সময় কেটে গেল। ইতোমধ্যে ভার্সিটির সমস্ত স্টুডেন্ট চলে এসেছে। রাজের ক্লাসমেট, বন্ধু বান্ধব সবাই ক্লাসের বাইরে অপেক্ষা করছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ, তাই কেউ ক্লাসরুমের ভিতর আসতে পারছে না। আর ততক্ষণে ক্লাস টিচারও চলে এসেছে ক্লাস করাতে। আর তখনও ক্লাসের দরজা বন্ধ। এই যে, হ্যালো, এক্সকিউজ মি, কে আছো? ভিতরের রুমে দরজা খোলো। টিচারের গলার আওয়াজ শুনতে পেয়ে আনিশা দরজাটা খুলে দিল। আনিশা আর রাজকে ক্লাসরুমের ভিতর দেখতে পেয়ে ক্লাস টিচার প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমরা দুজনে এই রুমের ভিতরে দরজা বন্ধ করে কি করছিলে? স্যার, আপনি ওকে কোনো প্রশ্ন করবেন না। আপনার যা প্রশ্ন করার আপনি আমাকে করুন, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব। ও, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তোমরা দুজনে এই রুমের ভেতরে দরজা কি করে বন্ধ করেছিলে? দুজন দুজনকে সময় দিয়েছিলাম, দুজনে পার্সোনাল টাইম স্পেন্ড করছিলাম। তুমি কত বড় বেয়াদব মেয়ে, আমি সেটা বুঝতেই পারছি না। টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোমার তো সেটা জানা নেই। তোমার বাবা মা তোমাকে কেন ভার্সিটি পাঠিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। স্যার, আমার বাবা মা আমাকে ভার্সিটিতে কেন পাঠিয়েছে সেটা জানার আপনার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হলো ক্লাস করানো, আর আপনি ক্লাস করিয়ে তারপরে চলে যাবেন। তো আমাদের ব্যাপারে এত কিউরিয়াসিটি দেখানোর কোনো প্রয়োজন নেই। নিসা, তুমি ভুলে যাও না আমি তোমার ক্লাস টিচার। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। আর হ্যাঁ, আমি কিন্তু আজকের ব্যাপারটা প্রিন্সিপালের কান পর্যন্ত নেব, কারণ ভার্সিটিতে পড়াশোনা করার জায়গায় আকাম কুকাম করবার জায়গা নয়। আর রাজ, তুমি কেমন ছেলে, সিনিয়র একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট হতে তোমার একবারও লজ্জা লাগলো না? স্যার প্লিজ আপনি আমার কথা শুনুন। এই মেয়েটার কথা আপনি একদম বিশ্বাস করবেন না। এই মেয়েটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। আরে রাজ, তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি সবাইকে সত্যি কথাটাই বলে দাও না। তোমার আর আমার মধ্যে সম্পর্ক আছে, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। তাই দুজনের শারীরিকভাবে সক্ষম কিনা সেটাই পরীক্ষা করে দেখে নিচ্ছিলাম। চুপ করুন আপনি। মিথ্যা বলার একটা লিমিট থাকে, আপনি একদম লিমিট ক্রস করে ফেলছেন। এখন কিন্তু সত্যিই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মেজাজ খারাপ হলে আমি কি করব সেটার কিন্তু কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ স্যার, আপনাকে বলে যাচ্ছি আপনি ভুল করেও প্রিন্সিপাল স্যারের কাছে এসব ব্যাপারে কিছু বলতে যাবেন না। তাহলে আজ রাজের সঙ্গে যেটা হয়েছে কাল কিন্তু আপনার সঙ্গেও সেটা হতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। এই বলে আনিশা সেখান থেকে নিজের ক্লাসরুমে চলে গেল। আর এদিকে টিচার ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, মেয়ে মানুষ এত ভয়ঙ্কর হতে পারে এটা আমার জানা ছিল না। সত্যি আমি এই মেয়েটাকে না দেখলে জানতেই পারতাম না মেয়ে মানুষ এত ভয়ঙ্কর হয়। যাই হোক, তোমরা ক্লাসে চলো। এই বলতে বলতে সবাই ক্লাসরুমে চলে আসলো আর টিচার ক্লাস করাতে শুরু করলেন। এভাবেই কেটে গেল সেদিনের দিনটা। ভার্সিটি শেষ হলে রাজ বাসায় চলে আসলো আর প্রতিদিনকার মতো খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল বিশ্রাম নেওয়ার জন্য। তখনই হঠাৎ ফ্ল্যাটের দরজায় কলিং বেলের আওয়াজ শোনা গেল। তখনই রাজের ছোট বোন তিশা এসে দরজা খুলল। আর দরজা খুলে সে আনিশাকে দেখতে পেল। আনিশাকে দেখে তিশা বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? এই তো তোমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে আসছিলাম। তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো নিজের রুমে আছে, তুমি চাইলে রুমে গিয়ে ভাইয়ার সঙ্গে কথা বলতে পারো। আনিশা তখন কোনো কথা না বলে সোজা রাজের রুমে চলে গেল। রাজ তখন ঘুমাচ্ছে। আনিশা রাজের বিছানায় বসে রাজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজ নিজের শরীরে কারোর স্পর্শ পেয়ে ঘুম থেকে উঠে গেল আর চোখ মেলে তাকিয়ে সে আনিশাকে দেখতে পেয়ে একদম চিৎকার মেরে উঠছিল। তখনই আনিশা তার হাত দিয়ে রাজের মুখ চেপে ধরে আর বলতে থাকে, আরে কি ব্যাপার, তুমি
চিৎকার করছো কেন? এখানে আমি এসেছি, ভূত আসেনি। আপনি এখানে কেন এসেছেন? আবার কেন আসবো? আমি আমার হবু জামাইটার সঙ্গে দেখা করতে এসেছি। আর শোনো, ভার্সিটিতে যা হয়েছে তার জন্য সরি। সবার সামনে তোমাকে এইভাবে একটু হেনস্থার শিকার হতে হবে, কিন্তু বিশ্বাস করো, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ, ইউ লাভ মি? নো, নেভার। আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি আমাদের ফ্ল্যাটে আসবেন না, কারণ এটা আপনাদের বাড়ি হলেও আমি ভাড়া দিয়ে থাকি। তো এখানে কে আসবে না আসবে সেটা আমি ঠিক করব। কিন্তু আমার মনে হয় এই কথাটা আমাকে বলে কোনো লাভ হবে না, কারণ আমি কখনোই কারো কথা মতো চলি না। আমি আমার মতোই চলতে পছন্দ করি, আর কাউকে আমাকে মাথায় বাড়ি দিয়ে কোনো কাজ করাতে পারে না। আমার যেটা ইচ্ছে হয় আমি সেটাই করি। সো আমাকে কথা বলে কতটা লাভ হবে সেটা আমি বলতে পারছি না। এ বলে আনিশা রাজের পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এটা দেখে রাজ অনেকটা ক্ষেপে গিয়ে আনিশাকে বলতে থাকে, কি হলো, আপনি আমার ঘরে এভাবে দেখছেন কেন? আমি না বললাম আপনি এখান থেকে চলে যান, কিন্তু আপনি আমার কোনো কথা না শুনে এখানে ঘোরাঘুরি করছেন কেন? আমি তো তোমাকে বলেই দিয়েছি, কেউ আমাকে সহজে কোনো কথা শোনাতে পারে না। আমি বরাবরই আমার ইচ্ছে মতো কাজ করতে একটু বেশি পছন্দ করি। যাই হোক, তোমার রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। এভাবে সাজিয়ে গুছিয়ে রেখো সবসময়। বলতে বলতে আনিশা রাজের রুম থেকে বের হয়ে চলে গেল। আর সে রাজের রুম থেকে বের হয়ে তিশার রুমে চলে গেল। তিশা তখন বই পড়ছিল। সে আনিশাকে দেখতে পেয়ে বলল, এবার আপু, তুমি না ভাইয়ার সঙ্গে কথা বলতে এসেছো, তাহলে ভাইয়ার রুম থেকে আমার রুমে চলে আসলে কেন? তোমার ভাইটা না একদমই ভালো না, আমার সঙ্গে কোনো কথাই বলতে চাইলো না। তাই তো তোমার ভাইয়ের রুম থেকে বের হয়ে তোমার রুমে চলে আসলাম। কি করব বলো? কেউ যদি ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলতে না চায়, তাহলে তো আর আমি তার সঙ্গে জোর করে কথা বলতে পারি না। হ্যাঁ, সেটা একদম তুমি ঠিক কথাই বলেছ। কেউ যদি কারোর সঙ্গে ইচ্ছে করে কথা বলতে না চায়, তাহলে তো আর তার সাথে জোর করে কিছুই করা যায় না। যাই হোক আবু, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তোমার কি অবস্থা? এই তো চলছে কোনো রকম। যাই হোক আপু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করা ছিল। এই বাসায় কি তুমি আর তোমার আব্বু থাকো? তোমার আম্মু থাকে না? না, আমার আম্মু আমি যখন অনেক ছোট তখনই মারা গেছে। এরপর আব্বু আমাকে লালন পালন করে বড় করেছে। আমার সুখের কথা চিন্তা করে আমার আব্বু আর দ্বিতীয় বিয়ে করেনি, কারণ আমার আব্বু খুব ভালো করেই জানতো আব্বু যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে হয়তো আমার সৎমা আমাকে আপন করে নিতে পারবে না। আমাকে সৎমায়ের অত্যাচারে বড় হতে হবে, তাই আব্বু আর বিয়ে করেননি। জান, সেম কাহিনীটা আমাদের সঙ্গে হয়েছে। জানো, সেম কাহিনীটা আমাদের সঙ্গে হয়েছে। আমার বয়স যখন 2 বছর, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার আব্বু মারা গেছে। তারপর আম্মু অনেক কষ্ট করে আমাদের 2 ভাই বোনকে লালন পালন করে এতটুকু বড় করেছে। যদিও খুব একটা প্রবলেম হয়নি, কারণ আমার আব্বু সামান্য কিছু জায়গা সম্পত্তি আর অর্থ রেখে গিয়েছিল আমাদের জন্য, যেটা দিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো রকমে চলে যেতে পারছি। তাই ওয়েট করছি ভাইয়া কখন পড়াশোনা শেষ করবে আর ছোট মোটো একটা চাকরি করে সংসারের হাল ধরবে, তাহলে আমাদের সংসারের সমস্ত দুঃখ চলে যাবে শেষ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করো। যাই হোক, আজ তাহলে আসি। তাই বলে আনিশা তিশার কাছ থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে চলে আসলো। এরপর চলে গেল আরও বেশ কয়েকদিন। আজ ছিল ভার্সিটিতে প্রোগ্রামের দিন। প্রতি বছর ভার্সিটিতে এই দিনে ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হয়। আর সেই দিন ভার্সিটির স্টুডেন্টরা অনেক আনন্দ উল্লাস করে গান বাজনা আর নাচ করে। আর আনিশা আজ প্রোগ্রামে নাচ করবে, তাই সকালবেলায় রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। আর এদিকে রাজ এসব কিছু একটু কমই পছন্দ করে, কিন্তু ভার্সিটির প্রোগ্রাম বলে কথা, যেতে হবে। তাই সে সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে তারপর ক্যাম্পাসে চলে গেল। ভার্সিটি প্রোগ্রাম বলে কথা, তাই ছাত্ররা এই দিন একটু রং খেলাও করে, তাই সবাই রং খেলা করছিল। আর এদিকে রাজ রং একদমই পছন্দ করে না, তাই সে ক্যাম্পাসের এক কোণেই দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ কেউ একজন পিছন থেকে তার গালে রং মাখিয়ে দিল। এটা দেখে রাজ প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেল। পিছন ফিরে তাকিয়ে আনিশাকে দেখতে পেল, আর তখনই ঠাস ঠাস করে আনিশার 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ঠাস ঠাস, আপনার সাহস কি করে হলো আমার গায়ে রং মাখানোর? রাজের এরকম কর্মকাণ্ড দেখে আনিশা একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে, কারণ সে ভাবতেই পারেনি সামান্য একটু রং মাখানোর জন্য কেউ তার গায়ে হাত তুলবে।
সে একদম কান্না করে দেবে এমন অবস্থা। চোখে জল এসে গেছে, সে কোনো রকমে নিজেকে সামলাতে পারছে না, তাই সে কেঁদেই দিল। এটা তুমি কি করলে? তোমার গায়ে সামান্য একটু রং মাখালাম বলে তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি, এবং বেশ করেছি। এটাই আপনার প্রাপ্য শাস্তি ছিল। আপনি কেন আমার গায়ে রং মাখালেন? আপনি জানেন রঙে আমার অ্যালার্জি আছে। আমি তাই এত দূরে দাঁড়িয়েছিলাম, আর আপনি এখানে এসে আমাকে রং মাখিয়ে দিলেন কেন? আমি যদি জানতাম তোমার অ্যালার্জি আছে তাহলে আমি কখনো এরকম করতাম না। আই অ্যাম সো সরি। আমি বুঝতে পারিনি তুমি এইটুকু সামান্য মজাটাও নিতে পারবে না। যদি জানতাম তাহলে কখনোই তোমার সঙ্গে এরকম করতাম না। আই এম সো সরি। আমাকে ক্ষমা করে দিও, আর আমি কখনোই আর তোমাকে বিরক্ত করব না। আমি জানতে পেরেছি ভালোবাসা পাক্ষিক হয় না। হ্যাঁ, আপনি তাই করুন। আর আমি সবচাইতে খুশি তখনই হব যখন আপনি আমার চোখের সামনে না আসবেন। আনিশা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর আনিশা আর রাজের সঙ্গে নিজের থেকে কোনো কথাই বলে না। যদিও রাজ নিজে থেকে কোনো কথা বলতে চাই, তখন আনিশা 10টা কথার উত্তর এক কথাই দিয়ে সেখান থেকে চলে যায়। সেও বোঝাতে চায় যে আর সে রাজের সঙ্গে কথা বলতে চায় না। তারপরে দিনগুলো তাদের এভাবেই কাটছিল। কিন্তু রাজ তখন আর আনিশার অবহেলা সহ্য করতে পারছিল না। সে প্রায় একদম অতিষ্ঠ হয়ে গেছিল। যখন ভার্সিটিতে যেত তখন প্রায় আনিশার সঙ্গে দেখা হতো, কিন্তু আনিশা তখন নিজের মুখ ঘুরিয়ে নিত আর রাজের সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেত। ভার্সিটিতে যেত, রাজের সঙ্গে দেখা হতো, কিন্তু তখনও সে রাজের সঙ্গে কোনো কথা বলতো না। সেদিন আনিশা তাদের ফ্ল্যাটে এসেছিল কোনো একটা কাজে। ফ্ল্যাটে এসে তিশাকে নাম ধরে ডাকছিল, কিন্তু এ সময় তিশা বাসায় ছিল না। আর তখন রাজ নিজের রুম থেকে বের হয়ে আসে, আনিশাকে দেখে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপনি কেন এখানে এসেছেন? কিন্তু তখন আনিশা রাজকে কোনো উত্তর দেয় না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে আর তিশাকে নাম ধরে ডাকতে থাকে। কিন্তু তিশা, তুমি কি বাসায় আছো? আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। তুমি যদি বাসায় থেকে থাকো তাহলে ড্রয়িং রুমে আসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আরে আজব তো, যেখানে তিশা কোনো কথাই বলছে না সেখানে আপনি তিশাকে নাম ধরে ডাকছেন, আর আমি এখানে আপনার সামনে একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি আমাকে কোনো পাত্তাই দিচ্ছেন না। কি সমস্যা আপনার? তো আনিশা রাজের কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। এর পরের দিন সকালবেলা রাজ যখন ভার্সিটিতে যাবে তখন সে বাসা থেকে বাইক নিয়ে বের হচ্ছিল। সে আনিশাকে দেখতে পেল বাসার সামনে রিকশার জন্য অপেক্ষা করছে। তখন রাস্তার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, চলো না, যে আমার সঙ্গে আমি আপনাকে নিয়ে ভার্সিটিতে যাব। কিন্তু আনিশা রাজের কথায় কোনো উত্তর দিল না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল আর রিকশার জন্য অপেক্ষা করতে থাকলো। প্রায় 5 মিনিট হয়ে গেছে। রাজ আনিশাকে বাইকে ওঠার জন্য বলছে, কিন্তু আনিশা কোনো উত্তর না দিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। কি হলো? আমি না আপনাকে বললাম রিক্সা এখন পাবেন না, আমার সঙ্গে বাইকে ওঠেন, আমি আপনাকে ভার্সিটিতে পৌঁছে দিচ্ছি। কিন্তু আপনি আমার কোনো কথা না শুনে এখানে দাঁড়িয়ে আছেন কেন? তারপরও আনিশা কোনো কথাই বলল না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ পর একটা রিকশা আসলে রিকশায় উঠে ভার্সিটিতে চলে গেল। সেদিন আনিশা কোনো একটা কাজে ভার্সিটি ছুটি হওয়ার পর একটু মার্কেটে গেছিল, আর মার্কেট থেকে প্রায় রাত হয়ে গেছিল। সে বাসার সামনে গলি দিয়ে আসছিল, তখনই কিছু বকাটে তাকে উত্ত্যক্ত করছিল, কিন্তু আনিশা সেগুলো পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করছিল। আর তখনই বকাটেদের দল আনিশাকে ঘিরে ধরে আর ইফতিজিং করতে থাকে। এটা রাজ পেছন থেকে দেখছিল, কারণ সে তখন ভার্সিটি থেকে বের হয়। তখন দেখতে পাই আনিশা ভার্সিটি থেকে কোথাও একটা যাচ্ছে, তাই সে আনিশাকে ফলো করতে থাকে। আর এখন যখন বখাটেগুলো আনিশাকে উত্ত্যক্ত করছিল তখন আর রাজ চুপ থাকতে পারল না, বাইক নিয়ে সোজা তাদের মাঝখানে এসে দাঁড়ালো। বখাটেগুলো রাজকে দেখে বলতে লাগলো, কিরে, কি ব্যাপার? তুই আবার কোথা থেকে এসে জুটলি? চুপচাপ এখান থেকে চলে যা বলছি। এটা আমার ব্যক্তিগত জিনিস, এটার দিকে একদম হাত বাড়াবি না। চুপচাপ এখান থেকে চলে যাও বলছি। এখানে একদম হিরো সাজতে আসবি না। আমাদের কাছে হিরো সাজতে আসলে কিন্তু তোর চেহারার এই সৌন্দর্যটা থাকবে না, তাই বলছি চুপচাপ এখান থেকে চলে যাও। তোরা আমাকে বলবি আর আমি এখান থেকে চলে যাব, এরকমটা তো হতেই পারে না। আমি তোদেরকে শেষবারের মতো বলছি, চুপচাপ এখান থেকে চলে যাও। এটা আমার ব্যক্তিগত জিনিস, এই জিনিসটার দিকে একদম হাত বাড়াবি না।
জিনিসটা যখন আমাদের চোখে পড়েছে তখন তো এই জিনিসটার সাথে একটু নিতেই হবে, তখন তো এই জিনিসটার স্বাদ একটু নিতেই হবে। তুই চুপচাপ এখান থেকে চলে যা। কথাগুলো শুনে রাজের মেজাজ অনেকটাই গরম হয়ে গেল, তাই সে কোনো অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বখাটেগুলোকে ইচ্ছে মতো পিটাতে থাকলো, পিটিয়ে একদম রক্তাক্ত করে দিল। অবশেষে বাধ্য হয়ে ছেলেগুলো সেখান থেকে চলে গেল। আর যখন আনিশা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল, তখন রাজ আনিশাকে পিছন থেকে তার হাত ধরে ফেলে। আনিশা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আমার হাত ধরেছেন কেন? আমার হাত ধরার পারমিশন আপনাকে কে দিয়েছে? আনিশা প্লিজ, তুমি আমার সঙ্গে এরকম করো না। তুমি আমার সঙ্গে একটাবার কথা বলো। তোমার সঙ্গে কথা বলতে না পেরে আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না। প্লিজ, তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? আমি কথা বললে যে মানুষটা বিরক্ত হয়, আমি পাশাপাশি থাকলে যে মানুষটা বিরক্ত বোধ করে, সেই মানুষটার থেকে নিজেকে দূরে রাখাই তো উত্তম। তাই তো আমি তোমার কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। যাই হোক, আমার এইটুকু উপকার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসছি। এটুকু কথা বলে আনিশা সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, তখন রাস্তার পথ আগলে দাঁড়ায় আর বলতে থাকে, আনিশা প্লিজ, তুমি এভাবে আমাকে অ্যাভয়েড করে যেও না। আমি সত্যি তোমার এই ব্যবহারগুলো মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আগের মতো হয়ে যাও, আমার সঙ্গে কথা বলো। তুমি আমার সঙ্গে কথা না বললে আমার খুব কষ্ট হয়। আমি কথা বলার চেষ্টায় মরে যাচ্ছি। কেন? আমি কেন আপনার সঙ্গে কথা বলতে যাব? আপনার সঙ্গে কথা বলার জন্য এই পৃথিবীতে আরো অনেক মানুষ রয়েছে। আপনি তাদের সঙ্গে কথা বলুন। আপনাকে কে না করেছে তাদের সঙ্গে কথা বলতে? আনিশা, আমি তোমার সঙ্গে কথা বলছি আর তোমার কথা বলছি। আমি পৃথিবীর অন্য কোনো মানুষের কথা বলছি না। তুমি তো প্রথম প্রথম আমার সঙ্গে কথা বলার জন্য কত অজুহাত করতে, কত চেষ্টা করতে, আর এখন কেন আমাকে এভাবে অ্যাভয়েড করছো? কারণটা তোমার অজানা নয়, কারণ আমি পাগলের মতো ভালোবেসেছি তোমায়। তোমাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছি, কিন্তু তুমি আমার সেই পাগলামিগুলোকে একদম মূল্য দাওনি। আর যেই মানুষটার কাছে আমার পাগলামির করলে মূল্য পায় না, আমার ভালোবাসাগুলো মূল্য পায় না, আমি কেন সেই মানুষটার পেছনে পড়ে থাকবো, অযথা সময় নষ্ট করব? আমারও তো সময়ের দাম আছে, তাই নাকি? আমি সে তোমাকে মিস করাটাকে ভালোবাসা বলে কিনা জানি না, তোমার সঙ্গে কথা বলার প্রচণ্ড ইচ্ছাকে ভালোবাসা বলে কিনা জানি না, তোমাকে দেখতে না পেলে প্রচণ্ড কষ্ট লাগাকে ভালোবাসা বলে কিনা জানি না। তুমি তো আমার চাইতে সিনিয়র, বলো না এগুলো কি বলে? যদি তুমি বলো এগুলোর উত্তর ভালোবাসা হয়, তাহলে আমি তোমায় ভালোবাসি আনিশা। কিন্তু সেদিন তো তুমি আমায় বলেছিলে তুমি সবচাইতে বেশি খুশি তখনই হবে যদি তুমি আমাকে নিজের চোখের সামনে দেখতে না পাও। কিন্তু কি করব বলো, আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। বাবাকে ছেড়ে কোথাও চলে যেতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমাকে এখানেই থাকতে হলো। তানিশা প্লিজ এভাবে বলো না, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আনিশা, প্লিজ ইউ লাভ মি। কিন্তু আমি তো তোমার সেটা 3 বছরের সিনিয়র মেয়ের সঙ্গে তুমি কেন সম্পর্ক করবে? একটা সিনিয়র মেয়েকে কেন তুমি ভালোবাসবে? ভালোবাসা বয়স মানে না আনিশা। আমি জানি না তোমাকে আমি কি করে ভালোবেসে ফেললাম, কিন্তু তোমাকে ভালোবেসে ফেলার পর আমার মনে হচ্ছে বয়স কোনো পার্থক্যই না। সবচাইতে বড় হলো মনের ব্যাপার। মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা উচিত নয়। আমাদের উচিত ভালোবাসাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, সমাজের কোনো বাধাকে নয়। প্লিজ আনিশা, তুমি তো আমায় পাগলের মতো ভালোবাসতে, এখন আমাকে ফিরিয়ে দিও না। কেন? তুমি কি করে ভাবলে যে আমি তোমায় ফিরিয়ে দেব? না, আমি যখন পাগলের মতো ভালোবেসেছিলাম, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, তখন তো তুমি আমাকে হাজারটা কথা শুনিয়েছিলে। এখন কি তুমি বললেই আমি তোমাকে আপন করে নেব নাকি? হ্যাঁ, তাই নেবে, কারণ একটা সময় তুমিও আমাকে পাগলের মতোই ভালোবাসতে। হ্যাঁ, তাই নেবে, কারণ একটা সময় তুমিও আমাকে পাগলের মতোই ভালোবাসতে। তোমার সেই ভালোবাসাগুলো আমাকে খুবই আকৃষ্ট করেছে, তাই আমিও তোমায় ভালোবাসি। যদি কোনোদিন আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যাও, তখন আমার কি হবে? আমি তোমায় কথা দিচ্ছি আনিশা, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর সত্যিকারের ভালোবাসা ছাড়া কখনোই বেঁচে থাকা যায় না। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তাহলে আমার বেঁচে থাকা মূল্যহীন হয়ে যাবে। আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়ে কখনোই বাঁচা যায় না। কিন্তু এর যুগে ছেলে মানুষদের তো একদমই বিশ্বাস করা যায় না। আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে যে তুমি আমাকে ভালোবাসবে আর আমার কাছে সারা জীবন থেকে যাবে? তুমি আমায় ঠকাবে না, এর গ্যারান্টি কি? এর গ্যারান্টি আমি নিজেই, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি নিজেই বেঁচে থাকতে পারবো না, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব কি করে?
প্লিজ আমি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো আর আমাকেও ভালোবাসো। আমি তো তোমাকে সেই কবে থেকেই ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে এভাবে অবহেলা করেছো। তোমার সঙ্গে কথা না বলে কি আমি খুব শান্তিতে ছিলাম? আমার কি একটুও কষ্ট হয়নি? জানো আমি কতগুলো রাত কান্না করে কাটিয়েছি শুধুমাত্র একটি বার তোমার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কথায় আছে না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না। কিন্তু আমি তো অনেক চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে কথা বলার জন্য। তুমি যখন আমাকে এইভাবে অবহেলা করলে, তখন তার কিছুই করার ছিল না আমার। আর কখনোই তোমার সঙ্গে এরকম করব না, প্লিজ। তবু তুমি আমাকে ভালোবাসো আনিসা। আই লাভ ইউ আনিসা, আই লাভ ইউ। আই উইল রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরলো আর ভালোবাসার কথা বলতে থাকলো। এভাবেই চলে গেল প্রায় 2 মিনিট সময়। এদিকে রাত প্রায় 8টার মতো বেজে গেছে, এসের আজান হয়ে গেছে। তখনই রাজ আনিশাকে বলল, ম্যাডাম এবার বাসায় চলুন, অনেক রাত হয়ে গেছে। দেরি করে বাড়িতে ফিরলে আপনার আব্বু চিন্তা করবে। আব্বু কি শুধু আমার হয়? তোমার কিছু হয় না? আমার আব্বু একা চিন্তা করবে তোমার জন্য? কেউ চিন্তা করবে না। হ্যাঁ অবশ্যই করবে। তোমার আব্বু আমার শ্বশুর বাসায়, আর ওদিকে আমার বাসায় আমার আম্মু আর আমার ছোট বোন। এখন চলো। এই বলে দুজন হাসাহাসি আর খুনসুরিতে মেতে উঠল। আর তারপর বাইকে উঠে বাসায় চলে আসলো। এত রাত করে বাসে আসতেই রাজের আম্মু রাজকে বলল, কি রে, কি ব্যাপার বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? তোর ভাসিরি ছুটি হয়েছে সেই বিকাল 3টায়, আর এখন তো রাত 4টার বেশি বাজে। আম্মু বাইরে একটু প্রবলেম হয়েছিল, তাই আমার আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। রাজের আম্মু তখন আর কোনো কথা না বলে ছেলের জন্য খাবার তৈরি করে নিয়ে আসলো। আর তারপর খাবার সার্ভ করলেন। রাজ খাবার খেতে লাগলো। আর তখনই তার ছোট বোন সেখানে আসলো আর তাকে দেখে বলতে লাগলো, কি রে ভাইয়া, আমি উপরের ব্যালকনি থেকে দেখলাম তোর সঙ্গে আজ বাইকে করে একটা মেয়ে এসেছে। মেয়েটা কে বলতো শুনি? কেন, এটা জেনে তোর লাভ কি? লাভ লসের হিসাবটা তো বলতে পারছি না, কিন্তু আমার মেয়েটাকে দেখে মনে হয়েছিল মেয়েটা আনিশা আপু, তাই তোকে জিজ্ঞাসা করতে এলাম। আনিশা আপু তো তোর সঙ্গে কথাই বলে না, তাহলে সে তোর সঙ্গে বাইকে করে আসলো কিভাবে? রাজ তখন কোনো কথাই বলল না, চুপচাপ খাবার খেতে থাকলো। এটা দেখে তিশা আবারও বলতে থাকলো, কি রে ভাইয়া, কি হলো? আমি তোকে কোনো কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু তুই আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের মতো করে খাবার খেয়ে চলেছিস। তুই আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? আর দিশা, এগুলো কোন ধরনের অসভ্যতা? তুই কি আমার ছেলেটাকে উকিলের মতো জেরা শুরু করেছিস নাকি? আমার ছেলেটা তো ভাত খাচ্ছে, ওকে আগে খাবারটা শেষ করতে দে, তারপর যদি তোর কোনো প্রশ্ন করার থাকে তখন করিস। তিশা তখন আর কোনো কথাই বলল না। খাওয়া শেষ করে রাজ ড্রয়িং রুমে এসে বসলো। তখন তিশা আর তার আম্মু তার পিছন পিছন আসলো। রাজ তখন নিজের থেকেই তার আম্মুকে বলল, আম্মু, আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো, যেহেতু আব্বু বেঁচে নেই, তাই আমার মনে হয় আমার যে কোনো সমস্যার কথা তোমাকেই বলা উচিত। কেন বাবা, কি হয়েছে? তোর কি সমস্যা হয়েছে? আমাকে খুলে বল তো শুনি। আম্মু, এত উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমাকে বলছি। অতঃপর রাজ তার আম্মুকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে রাজের আম্মু বলল, কিন্তু বাবা, আনিশার আব্বু যদি এই সম্পর্ক মেনে নেয়, দেখ তুই আমার একমাত্র ছেলে, তোর ভালোতেই আমাদের ভালো, তাই আমি তোর সম্পর্ক মেনে নিব। আম্মু, তুমি হয়তো ভুলে গেছো, আনিশা তার আব্বুর একমাত্র মেয়ে। আনিশার আম্মু মারা যাওয়ার পর আনিশার আব্বু আনিশার সুখের কথা চিন্তা করে আর দ্বিতীয় বিয়ে করেনি। এখন যদি আনিশা তার আব্বুকে এই কথাটা বলে, আমি নিশ্চিত আনিশার আব্বু না করবেন না। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আনিশার আব্বু যদি আনিশাকে তোর হাতে তুলে দিতে রাজি হয়, তাহলে আমাদের তো আর কোনো সমস্যা নেই, আমরা তো রাজি আছি। সত্যি বলছিস ভাইয়া? তাহলে তো খুবই ভালো হয়, কারণ আনিশা আপু এমনিতেই একটু রাগী হলেও মনের দিক থেকে খুবই ভালো একটা মেয়ে মানুষ। সে আমাকে পড়াশোনায় সবসময় সাহায্য করত। আমি যখন কোনো সমস্যা নিয়ে তার কাছে যেতাম, তখন সে খুব সহজেই আমাকে সেটা বুঝিয়ে দিত। সত্যি আনিশা আপু আমাদের বাড়ির বউ হয়ে আসলে আমার খুব ভালো লাগবে। এই দেখো, সে আমার বউ হয়ে আসবে, তাই এত খুশি হওয়ার কোনো কারণ নেই। তুই কি বিয়ে করে বউ এনে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি নাকি? আমিও তো তোর বোন, তাই না? হ্যাঁ, তুই আমার বোন, সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি বিয়ে করে বউ নিয়ে আসার পর কিন্তু আমার বউয়ের উপর হুকুমদারি একদম চলবে না। আমার বউ তার নিজের ইচ্ছে মতোই চলবে। তার যখন যেটা ইচ্ছে করবে তখন সে সেটাই করবে। আমি চাই না আমার বউ আমার বাড়িতে এসে ফ্রিডমহীনতায় ভুগে। আমি চাই সেই বাবার ঘরে যেমন স্বাধীনভাবে চলাফেরা করেছে,
সে শ্বশুরবাড়িতেও সেই রকম স্বাধীনভাবে চলাফেরা করবে। এভাবেই ভাই বোনের মধ্যে বেশ কিছুক্ষণ খুনসুটি ঝগড়া চলতে থাকলো। আর তারপর দুজনে গল্প গুজব শেষ করে নিজেদের রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। এরপর চলে গেল আরও বেশ কয়েকদিন। ইতিমধ্যে দুজনে চুটিয়ে প্রেম করছে আর ফ্যামিলিতেও জানাজানি হয়ে গেছে। তাই সেদিন রাস্তার আম্মুকে বলল সরাসরি আনিশার আব্বুর সঙ্গে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। তার নাকি আনিশাকে ছেড়ে ঘুমাতে কষ্ট হয়। এই কথা শুনে তিশা দুষ্টামি করে বলল, ওরে বাবা রে বাবা, এখনো 1 মাস হলো না প্রেম করছিস, আর এখনই প্রেমিকাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয়? এটা আমি জীবনে প্রথম শুনলাম। যাই হোক, আম্মু তোমার ছেলেকে বউ এনে দাও, তা না হলে তো মনে হয় তোমার ছেলে নিজেই শ্বশুরবাড়িতে চলে যাবে বউয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। দেখ, একদম ফাজলামো করিস না। এসব ফাজলামো আমার একদম ভালো লাগে না। আমার ছেলে কাউকে ভালোবাসে, তার জন্য তার মন পড়তেই পারে। তাছাড়া সে বিয়ে করে নিজের বৌদি আসতে চাইছে, এইখানে তো খারাপের কিছুই দেখছি না। তাহলে এটা নিয়ে আবার কথা বলার কি আছে? তাহলে আমাকেও শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। আমার তো আমার হবু জামাইকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? একদম চটকনা মেরে তোর সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম। এই তো সবেমাত্র কলেজে উঠেছিস আর এখনই জামাইয়ের জন্য পাগল হয়ে গেছিস কেন? আগে পড়াশোনাটা মন দিয়ে কর, ভার্সিটিতে ওঠ, তারপর না হয় জামাইয়ের চিন্তা করিস। ওরে বাবা রে বাবা, তোমার বেলায় সব কিছু ঠিক আছে, আর ভুল হলো আমার বেলায়। তুমি যদি ভার্সিটিতে উঠেই বিয়ে করে বউ নিয়ে সংসার করতে পারো, তাহলে আমি তো কলেজে পড়াশোনা করছি, তাহলে আমি কেন আমার জামাইকে নিয়ে চিন্তা করতে পারবো না? তুমি বিয়ে করলে আমিও বিয়ে করব। ও তাই নাকি? তাহলে আম্মু একটা কাজ করো, রাস্তা থেকে একটা রিক্সাওয়ালা ধরে এনে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও, তারপর তোমার মেয়েকে ওই রিক্সাওয়ালার বাড়িতে পাঠিয়ে দাও সংসার করার জন্য। কেন? আমি রিক্সাওয়ালাকে বিয়ে করব কেন? তুই একটা রাস্তার মেয়েকে বিয়ে করে নিয়ে আয়। আমি কেন অযথাই রিক্সাওয়ালার জীবনটা নষ্ট করতে যাব? আমি তো চাই ভালো ঘরের একটা ছেলেকে বিয়ে করে তাকে গাধা বানিয়ে খাটাতে। আরে বাবা, তোরা দুইটা দয়া করে এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। আমি এসব কথাবার্তা সহ্য করতে পারছি না, তোদের নিয়ে আর পারি না। চুপচাপ এখান থেকে যা, তারপর আমাকে চিন্তা ভাবনা করতে দে কিভাবে কি করা যায়। রাজার আম্মুর এই কথা শোনার পর রাজা তিশা সেখান থেকে চলে গেল। এরপরের দিন রাতে আম্মু সোজা আনিশাদের ফ্ল্যাটে চলে গেল। আনিশার আব্বু তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আনিশার আব্বু রাজের আম্মুকে দেখে সালাম দিলেন আর তারপর কুশলাদি বিনিময় করে বলেন, তা কি ব্যাপার ভাবি, আপনি তো গত 4 মাসে একবারের জন্য আমাদের ফ্ল্যাটে আসেননি, হঠাৎ কি মনে করে? ভাই সাহেব, আপনার সঙ্গে জরুরি বিষয়ে একটা কথা বলা ছিল, তাই আসলাম। কিন্তু বলতে একটু সংকোচ বোধ হচ্ছে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি নিঃসংকোচে বলতে পারতাম। আর ভাবি, এত সংকোচবোধ করার কি আছে? কি বলবেন বলে ফেলুন না। আমি তো আপনার ভাইয়ের মতোই, তাই নয় কি? আসলে আপনার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি তাদের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সে তো দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের দুইজনের হাত এক করে দেওয়ার ব্যাপারে যদি আমরা একটু তাড়াতাড়ি করে ফেলতাম তাহলে ভালো হতো। ভাবি, আপনি জানেন কি বলেছেন? আপনার ছেলে আমার মেয়ের চাইতে 3 বছর ছোট। আমার মেয়ে 3rd ইয়ারে পড়ে আর আপনার ছেলে 1st ইয়ারে। ভাই সাহেব, আমি সব কিছুই জানি, কিন্তু কিছুই তো করার নেই। আপনার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসে। এখন যদি আমরা নিজেদের কথা চিন্তা করতে গিয়ে ওদের ভালোবাসাকে প্রায়োরিটি না দিই, তাহলে তো ওরা দুজন দুজনকে ভালোবাসা হারিয়ে ফেলবে। আর ভালোবাসাবিহীন জীবন কত না কষ্টের সেটা আশা করি আপনি জানেন, কারণ আপনি তো যুবক বয়সে বউকে হারিয়েছেন। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি, কিন্তু তারপরও সমাজ কি বলবে সেই কথাটা অন্তত আমাদের একবার হলেও চিন্তা করা উচিত। কথাগুলো শুনতে শুনতে আনিশা নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে আর তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, আব্বু, আমি সমাজের কথা চিন্তা করে নিজেই ভালোবাসাকে হারাতে চাই না। সমাজ কোনোদিন আমার ভালোবাসাকে আমার হাতে তুলে দেবে না। আমি যদি ভালো না থাকতে পারি, সমাজ আমাকে কোনোদিনও ভালো রাখবে না। নিজের ভালো থাকা আর ভালো রাখাটাকে নিজেকেই খুঁজে নিতে হয়। তাই সমাজের কথা চিন্তা করে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাতে চাই না। ঠিক আছে, তুমি যদি সমাজের কথা চিন্তা না করে নিজের ভালোবাসাকে হারাতে না চাও, তাহলে আমি কেন সমাজের কথা চিন্তা করে তোমার সুখ বিসর্জন দেব? কারণ আমি তো আমার সারা জীবনের সুখ বিসর্জন দিয়েছি।
তোমার কথা চিন্তা করে, তাহলে আমি এখন কেন তোমার সুখের কথা চিন্তা করতে পারবো না? তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা। আমি আমার নিজের হাতে তোমাকে রাজের হাতে তুলে দিতে চাই। কথাটা শুনে রাজের আম্মু বলেন, আলহামদুলিল্লাহ বিআই সাহেব, আমি ভাবতেই পারিনি আপনি এইভাবে এত সহজে রাজি হয়ে যাবেন। যাই হোক, আপনি যখন রাজি হয়ে গেছেন তখন তো আর কোনো ঝামেলাই নেই। তাহলে আর শুভ কাজে দেরি কেন? আমরা এই সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলতে পারি। তো তাড়াতাড়ি, কিন্তু প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। আমার একমাত্র মেয়ে বলে কথা। কোনো সমস্যা নেই বিআই সাহেব, আমাদের কোনো কিছুই চাই না। আমাদের শুধু একটা বৌমা হলেই চলবে। আমরা একটু ঘরোয়াভাবে আয়োজন করি, আমাদের বৌমাকে আমাদের ঘরে তুলে নিতে চাই। আমাদের এত বিশাল আয়োজন করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আপনি তো আমাদের আর্থিক অবস্থাটা জানেন। এই মুহূর্তে বিশাল বড় আয়োজন করে বৌমাকে ঘরে নেওয়ার মতো আমাদের আর্থিক অবস্থা নেই। হ্যাঁ আব্বু, আমার শাশুড়ি আম্মা একদম ঠিক কথাই বলেছেন। আমি চাই না আমার জন্য তাদেরকে পারতে একটা ঝামেলায় পড়তে হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পর আমি তোমার সঙ্গেই থাকবো। তারপর পড়াশোনা শেষ করে যদি একটা চাকরি করতে পারি আর জামাইয়ের দায়িত্ব নিতে পারি, তখনই শ্বশুর বাড়ি যাবো। এটা কেমন কথা বৌমা? তুমি কেন আমাদের ফ্যামিলির দায়িত্ব নিতে যাবে? আমার ছেলেটা অত বড় হয়েছে, আশা করি পড়াশোনা শেষ করে নিশ্চয়ই সে ভালো কিছু একটা করতে পারবে আর তোমার দায়িত্ব নিতে পারবে। তুমি কেন এসব কথা বলছো? আম্মু, এটাতে কোনো হাদিসের লেখা নেই যে শুধু ছেলেদের মেয়েদের দায়িত্ব নিতে হবে। একটা মেয়েও তো পারে ছেলের দায়িত্ব নিতে। আচ্ছা বৌমা, ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। তোমাদের সিদ্ধান্তে আমার কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। ঠিক আছে, আজ তাহলে আসি আর বিয়ের জন্য প্রস্তুতি নেই। এই বলে রাজের আম্মু আনিশাদের ফ্ল্যাট থেকে নিজেদের ফ্ল্যাটে চলে গেল আর রাজকে এই খুশির খবরটা দিল। এরপর মহা আনন্দের সঙ্গে তাদের দুজনে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। ইতিমধ্যে কেটে গেছে দীর্ঘ 5 বছর। রাজ আনিশা দুজনেই পড়াশোনা শেষ করেছে। আনিশা চাকরি করছে। এই 3 বছর হলো। আর রাজ 1 বছর। আজ শুক্রবার, তাই কারোরই অফিস নেই। সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখনই আনিশা হঠাৎ বলে উঠল, রাজ, আমাদের মনে হয় আমরা একটা ব্যাপারে এখনো কোনো চিন্তা করছি না। তাই মনে হয় এই ব্যাপারে এখন অন্তত কোনো চিন্তা করা উচিত। তুমি কোন ব্যাপারে কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। একটু খুলে বলবে কি? আমি তিশার ব্যাপারে কথা বলছি। তিশা তো এখন বড় হয়েছে, তাই আমাদের মনে হয় এখন তিশার বিয়ের ব্যাপারে চিন্তা করা উচিত। ও হ্যাঁ, আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। আসলে চাকরি আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, আমি তো এটা ভুলে গেছি যে আমার একটা ছোট বোন আছে। আচ্ছা তিশা, তুমি কি কাউকে ভালোবাসো? তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে সেটা তুমি আমাদেরকে বলতে পারো। আমরা তোমাকে তোমার ভালোবাসার মানুষটার হাতেই তুলে দিতে চাই। না ভাবি, আমার লাইফে এখনো সেরকম কেউ আসেনি। তাছাড়া আমি মনে করি তোমরা যখন আছো তখন আমার ব্যাপারে তোমরাই সিদ্ধান্ত নাও। আমি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু আমাদের পছন্দ করা মানুষটাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে তখন তুমি কি করবে? সেরকমটা হওয়ার তো কথা নয়, কারণ আমি তোমাদেরকে পুরো ভরসা করি। আর আমি মনে করি তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে এবং তোমাদের সিদ্ধান্তই পারফেক্ট হবে। তাহলে ঠিক আছে, তাহলে তার কোনো কথাই নেই। রাজ আমাদের অফিসে নতুন একজন এমপ্লয়ি নিযুক্ত হয়েছে। ছেলেটার সঙ্গে আমি কথা বলেছি। ছেলেটা পার্সোনালি খুবই ভালো এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। তাছাড়া ছেলেটা একদিন তিশাকে দেখেছে, আমার সঙ্গে অফিসে যেতে পছন্দ করেছে, তাই সে সরাসরি আমার সঙ্গে কথা বলেছে। তাহলে তার কোনো কথাই নেই। ছেলেটাকে একদিন বাসায় ডেকে আনা যাক, আর তারপর তিশার সঙ্গে সরাসরি কথা বলিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। তবে ছেলেটার একটা ছবি আছে আমার কাছে। তৃষা, এই দেখো আগে, তুমি দেখে পছন্দ করে নাও। তোমার যদি পছন্দ হয় তাহলেই আমি ছেলেটাকে বাসায় ডেকে আনতে পারি আর তোমার সঙ্গে দেখা করাতে পারি। এই বলে আনিশা মোবাইলটা বের করে ছেলেটার ছবি তিশাকে দেখালো। তিশা ছবিটা দেখে একটু মুচকি হাসি দিল আর দৌড়ে সেখান থেকে চলে গেল। সবাই বুঝতে পারলো ছেলেটাকে তিশার পছন্দ হয়েছে। তাই কিছুদিন পর ছেলেটার সঙ্গে কথাবার্তা বলে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়া হলো। সেদিন রাত 11টা বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেছে। আনিশা ততক্ষণে রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে এসেছে। আর তখনই রাজ বলতে লাগলো, আমার মনে হয় তুমি অফিস আর সংসার সামলাতে গিয়ে আমাদের ভবিষ্যতের কথা ভুলেই গিয়েছো। ভবিষ্যতের কথা হয়তো এখন একটু চিন্তা করা উচিত।
ভবিষ্যতের কথা চিন্তা করি তো, চাকরি করছি। তাহলে আর কি করব বলো? ভবিষ্যৎ বলতে কি আমি শুধু টাকা পয়সাকে বোঝাচ্ছি? আমাদেরকে জীবনে আর কিছু প্রয়োজন নেই। এবার তো আমাদের ছোট্ট একটা পুচকুর জন্য চেষ্টা করা উচিত, তাই নয় কি? তো তাই বুঝি, কিন্তু আমি যদি এখন বাচ্চা নেই তাহলে অফিস করব কিভাবে, সংসার সামলাবো কিভাবে? কেন, আম্মু তো আছে, আম্মু ঠিক সামলে নিতে পারবে। তাছাড়া আম্মু সেদিন আমাকে বলছিল আম্মু নাকি একা একা সারাদিন বাসায় থাকতে পারে না, একা থাকতে নাকি খুব কষ্ট হয়। তাছাড়া আমার শ্বশুর মশাই তো আছে, দুই বিআইন মিলে একটা বাচ্চা ঠিক সামলে নিতে পারবে। এই কথা শুনে আনিশা বলতে লাগলো। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। এ বলে আনিশা রাজকে জড়িয়ে ধরে কাছে টেনে নিল আর ভালোবাসার আলিঙ্গন করতে থাকলো। এভাবে দুজন দুজনের মধ্যে হারিয়ে গেল আর নিজেদের জন্য ছোট্ট একটা পুচকো নিয়ে আসার চেষ্টা করতে থাকলো। এভাবেই শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার সম্পর্ক। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।